সম্মানিত সবাই যারা বটতলার এতগুলো ক্লাসে ছিলেন, বটতলা অ্যাক্টর স্টুডিওর ক্লাসে আজকে আমাদের 36তম ক্লাস। এবং আমরা যখন করোনা হয় এপ্রিল মাস থেকে আহ, আমরা শুরু করেছিলাম বটতলার অনলাইন ক্লাস অ্যাক্টর স্টুডিও। এবং আমরা অনেকগুলো ক্লাস করেছি। অনেক অভিনেতা, নির্দেশক, নাট্য নির্দেশক, নাটকের মানুষ আমাদের বিভিন্ন ক্লাসে ছিলেন। এবং অনেক অডিয়েন্স, দর্শক যারা নাটক ভালোবাসেন, থিয়েটার ভালোবাসেন, থিয়েটার করতে চান, যারা থিয়েটার করছেন, সবাই আমাদের সাথে দীর্ঘদিন ছিলেন। সবার প্রতি কৃতজ্ঞ। আজকে আমাদের অনলাইনে শেষ ক্লাস। আমরা মনে করছি যে এখন আসলে সব কিছু খুলে গেছে, আমাদের দলও খুলে গেছে। সন্ধ্যাটা আমরা এখন দলে কাটাই। আমরা অনেকগুলো নাটকে হাত দিয়েছি, সেগুলোর কাজ চলছে, যে কারণে আসলে অনলাইন ক্লাসটা আমরা আজকে শেষ করে দেব। তবে আমরা যদি মনে করি যে না, আবার এই ক্লাসের প্রয়োজন আছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ যারা নাটকে কাজ করতে চায়, নাটকের সাথে কাজ করতে চায়, থিয়েটারের সাথে কাজ করতে চায়, বিভিন্ন দলে যারা যারা নিয়মিত যেতে পারে না, তারা হয়তো এই ক্লাসের প্রয়োজনীয়তা অনুভব করে, তাদের জন্য হয়তো আমরা আবার শুরু করব। তবে আমাদের অ্যাক্টর স্টুডিওর যে নিয়মিত ক্লাস, অর্থাৎ জানুয়ারি থেকে আমাদের একটা সেশন শুরু হবে, 6 মাসের সেশন। সেখানে যারা অংশগ্রহণ করতে চান তারা অংশগ্রহণ করতে পারবেন। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে কৃত্যমূলক গীত রঙ্গনাট্য, নিজস্ব নন্দনের জরুরি পাঠ। অর্থাৎ আমরা আমাদের বাংলাদেশের পারফরমেন্সের যত রকমের সম্পদ আছে, সেই সম্পদগুলো আজকে আমরা দেখতে পাবো, যে আমাদের পারফরমেন্সের কত একটা স্ট্রং, শক্তিশালী ভিত্তি জায়গা আছে আমাদের বাংলাদেশের নিজস্ব আহ, মানে নাটকের রীতিতে। তো এই বিষয়টি নিয়ে আজকে বলবেন আমার অত্যন্ত প্রিয় একজন নির্দেশক এবং নাট্যকলা বিভাগের অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এবং খুবই একজন অসাধারণ থিয়েটার ডিজাইনার, আহ, কামাল উদ্দিন কবির। কবির ভাই, আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। এবং একটা কথা আমি না বললেই নয় এখানে, যে কবির ভাইয়ের একটি নাটক আমার সারা জীবন, আমি বাংলাদেশে যখনই কেউ বলে যে আপনার কয়েকটা নাটকের নাম বলেন যেটা আপনার মনে থাকার মতো, সেটি একটা হচ্ছে অহরকন্ডল। কবির ভাইয়ের নির্দেশনা ছিল, বুদ্ধিজ্জামান আলমগীরের লেখা। অসাধারণ সেই কাজ। এবং আমরা দেখেছি, তারপর আমাদের একটা আক্ষেপও লাগে, কবির ভাই অনেকদিন শিক্ষকতায় যুক্ত হয়ে আসলে এখন সেভাবে নাটক নির্দেশনায় কাজ করতে পারছেন না। তবে আমরা আশা করি অহরকন্ডল অনেকে দেখেননি, আমাদের এই প্রজন্মের যারা থিয়েটার করে তারাও দেখেনি। কাজে আমার মনে হয় যে কবির ভাই আবার অহরকন্ডলও নামাতে পারে, এবং নতুন নাটকও আমরা কবির ভাইয়ের কাছে চাই। তবে কবির ভাই যেটা খুব দারুণ কিছু কাজ করছেন, গবেষণামূলক প্রচুর কাজ করছেন, যেটি আজকে আমরা কবির ভাইয়ের যে আলোচনা তা সেটি থেকে আমরা বুঝতে পারবো যে কবির ভাই কোন জায়গায় বাংলাদেশের পারফরমেন্স আর্টকে, মানে আমাদের নিজস্ব পারফরমেন্স আর্টের কোন জায়গাটাকে উনি ধরতে চান, কোনটি আমাদেরকে বলতে চান, আমরা হয়তো এই ক্লাসের মাধ্যমে আজকে জানতে পারবো। এবং কবির ভাই আমাদেরকে সেটি বলবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা পরে, কবির ভাইয়ের আলোচনার পরে আমরা সেটিতে যাব। কবির ভাই, আপনি যদি শুরু করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। বটতলার অ্যাক্টরস স্টুডিওর সকল বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি এই করোনা কালে নানা রকমের লাইভ, নানান রকমের আয়োজন হয়ে আসছে, কিন্তু আমি আমার আজকে নতুন অভিজ্ঞতা এবং এবং যে বিষয়টা নিয়ে আজকে আমাকে বলতে বলা হয়েছে, যদিও লেখা আছে প্রশিক্ষক, আমি ঠিক এটা প্রশিক্ষণের কিছু নেই, আমি মূলত উপস্থাপন করব কিছু বিষয়। এবং বিষয়টা হচ্ছে, আমরা ইতিমধ্যে জেনেছি যে কৃত্যমূলক গীতরঙ্গ, গীতরঙ্গ নাট্য। এখন এই বিষয়গুলোই আমি আসলে কথা বলার চেয়ে আমি একটু কিছু দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জনপদে গিয়ে গিয়ে যেভাবে এই নিজস্ব গীতরঙ্গের, নিজস্ব নাট্যের নানান কিছু খুঁজছিলাম, সেই খোঁজা থেকে এখন মোটামুটি একটা গুছিয়েছি। আজকের এখানে তার কিছুটা দেখাবো। তো গোড়াতে একটু বলে নেই, যারা শুনছেন দেখছেন, যে আমি এখানে যে প্রসঙ্গগুলো উপস্থাপন করব সেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে
আমরা একটু ভিন্ন মত ভিন্নভাবে দেখার মানুষ হতে পারি বিভিন্ন জন। অতএব আমার দিক থেকে বলা যে আমি যা বলবো বা দেখাবো সেটাই চূড়ান্ত কিছু না, এটা আমাদের সকলের বোঝাপড়ার মাধ্যমে যে বিষয়টি গ্রহণ করা যায় বা প্রতিষ্ঠিত করা যায় সেটি তাই হবে। তো আমার এক ধরনের বোঝাপড়া বা পড়াশোনা চলছে, সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। আমি যাচ্ছি এই বিষয়ে। তো নিজস্ব নন্দনের জরুরি পাঠ একটা বলে নেই। শিরোনাম আসলে ছিল আমাদের কৃত্যমূলক গীতরঙ্গ নাট্য স্মরণ ও বিস্মরণের চালচিত্র। বিষয়টা ঠিকই আছে, মানে আসলে স্মরণ আমরা 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 আমাদের এই নিজস্ব বিষয়গুলো, নিজস্ব নন্দনের এই বিষয়গুলো স্মরণেও আছে, আবার অনেকটাই বেশি বিস্মরণেও চলে গেছে, সেই একটা দিক আছে। আর এর মধ্য থেকে আমি আমাদের খোঁজার বিষয়টা হচ্ছে নিজস্ব নন্দনের পাঠগুলো কিভাবে নিতে পারি। তো আমি যাই শুরুতে একটু ছোট্ট করে যে কথা একটু মান্য করছি, এটা অনেকের কাছে একটু অন্যরকম লাগলো। আমি খুব আন্তরিক শ্রদ্ধার সঙ্গে আসলে রবীন্দ্রনাথের এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু এই কথাগুলো দিয়ে শুরু করতে চাই। কথাটা এরকম: নিজের দেশ আমাদের কাছে অস্পষ্ট এবং পরের দেশের জিনিস আমাদের কাছে অধিকতর পরিচিত হইয়া আসিয়াছে। এই জন্য যদিও আমরা স্বদেশে বাস করিতেছি, তথাপি স্বদেশ আমাদের জ্ঞানের কাছে সর্বাপেক্ষা ক্ষুদ্র হইয়া আছে। এটা 1902-এ রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধে বলেছেন, এবং 1905-এও রবীন্দ্রনাথ এরকমের ছাত্রদের প্রতি সম্ভাষণ, সেখানেও অনেক কথা বলেছেন। তার মধ্যে একটা চরণ আমি উল্লেখ করছি: নিজের দেশকে ভালো করিয়া জানিবার অভ্যাস হইলে অন্য সমস্ত জানিবার যথার্থ ভিত্তি পত্তন হইতে পারিবে। তো এই কথাগুলো জানা, কিন্তু মানা খুব একটা হয় না আমাদের। আমি দেখেছি, আমি দীর্ঘদিন আমরা পরস্পরের সঙ্গে অনেক আলাপ আলোচনা করে দেখেছি, তাতে অনেক কিছু বিষয়ই আছে মানে স্বয়ং রবীন্দ্রনাথকে পর্যন্ত উপেক্ষা করবার একটা বিষয় আমরা লক্ষ্য করি নানান ভাবে। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আমি খুব মান্য করে রবীন্দ্রনাথের এই কথাকে বা এই চরণকেই আমি দেশনা হিসেবে গ্রহণ করছি। এমনকি বলতে চাই, এই চরণের ভিতরে যে অমৃত আছে, সেই অমৃতটাকে খোঁজার চেষ্টা করছি। তো সেখান থেকে যাই, আরেকটু পেছনে যাই। নাট্য বলতে, এটা আমরা নাট্য কর্মী, নাট্য শিক্ষার্থী আমরা যারা আছি, এটা আমরা সবাই খুব এই ভরতমুনির এই শ্লোকটা আমরা জানি একেবারেই, যে নাট্যের সংজ্ঞাটা এভাবে দেয়া হয়েছে: এমন কোনো জ্ঞান, শিল্প, বিদ্যা, কলা, যোগ বা কর্ম নেই যা এই নাট্যে দেখা যায় না। তো এটা আমরা খুব এটা এভাবেই টানিয়ে রাখি আমরা। এবং এ থেকে যদি আমি যাই, তাহলে আমাদের নাট্যকলার শিক্ষার্থী হিসেবে, নাট্যবিদ্যার শিক্ষার্থী হিসেবে আমাদের এটা একটু এভাবে ভেবেছি, মানে আমি এই শিক্ষা কাজে যুক্ত হওয়ার পরে বিশেষ করে, যে আমাদের নাট্যকলা শিক্ষার্থীদের জন্য প্রথমেই দরকার হচ্ছে তার আসলে যাবতীয় যে কি আছে, ওই যে পারফর্মিং আর্টস, আমার চারপাশে যাবতীয় যে পারফর্মিং আর্টস আছে সেগুলো সম্পর্কে জানা। তো সেটা আমরা জানছি, নানান খণ্ড ভাবে জানছি। তো এটা একটু ভিন্নভাবে জানার জন্য এই বিষয়টাকে আমরা এভাবে নিয়েছি, এবং এটাই আমি লক্ষ্য করেছি এরকম এই পরিভাষাটা নিয়ে যে গীত, বাদ্য, নৃত্য, নাট্য এই পরিবেশন সম্ভব শিল্প সকলকে একসঙ্গে বোঝাতে একক নাম পরিভাষা এখনকার নগর ভাষা সংস্কৃতি পরিমণ্ডলে দুর্লভ। তাই ইংরেজি পারফর্মিং আর্টস থেকে অনুবাদকৃত পরিবেশনা শিল্পকলা নামে কাজ চালিয়ে দেওয়া হচ্ছে। অথচ গ্রাম জনপদের গীতবাদ্যের সঙ্গে যুক্ত মানুষের মনে এখনো জীবন্ত এ বিষয়ক নিজস্ব পরিভাষা গীতরঙ্গ নাট্য। আমি এ বিষয়ে আরো একটু কথা বলা যায়, এই মুহূর্তে আর দরকার নেই। তবে এই পরিভাষাটি ওইভাবে আমাদের একাডেমিক বা প্রাতিষ্ঠানিক চর্চার মধ্যে ছিল না, কিন্তু আমি একটু আনন্দের সঙ্গে জানাতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ হচ্ছে বাংলাদেশে যে কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ চালু হয়েছে তার সর্বশেষ সংযোজন ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই, অর্থাৎ 2014 থেকে নাট্যকলা বিভাগের পাঠ্যসূচিতে এই গীতরঙ্গ, বাংলার গীতরঙ্গ, এটি একটি স্বতন্ত্র কোর্স হিসেবে আছে শুরু থেকেই, এবং এটির কাজ চলছে। তো যেটা প্রতিষ্ঠার জন্য বা যেটির ধারণাটাকে
সামনে তুলে আনার জন্য বেশ কিছু কাজ করতে হয়েছে। সে অনেক বড় গল্প, সেটা না বলি, আমি এখানে কেবল কিছু সূত্র উল্লেখ করছি যে কখন কিভাবে আসলে গীতরঙ্গ বলাটা শুরু করলাম, কোত্থেকে পেলাম, এবং যা থেকে এই হাওর জনপদের গীতরঙ্গ নামে একটি গ্রন্থ রচনা প্রণয়ন করেছিলাম। আর তাছাড়া আলাদা করে একাধিক প্রবন্ধ লিখেছি, যেমন এই বাংলার গীতরঙ্গ ও নাট্য পরিচয় সংকট প্রেক্ষিত, আর বাংলার গীতরঙ্গ পরিচয় সংকট ও উত্তরণের পাঠ্যসূত্র। এবং একটু সবিনয় জানিয়ে রাখি, আমার পিএইচডি গবেষণার প্রথম সেমিনার ছিল হচ্ছে এই বিষয়টি, যে বাংলার গীতরঙ্গ ও নাট্য অনুসরণ ও অবজ্ঞার অবকাঠামো। তো যাই হোক, এটা একাডেমিক আলোচনা থাক, বরং আমরা একটু দেখি যে গীতরঙ্গে কি পাই, গীতরঙ্গে কি থাকে। থাকে অভিব্যক্তি ও আখ্যান। আমার মনে হয় বন্ধুরা আমার এই শব্দ দুটি নিশ্চয়ই বুঝতে পারছেন। অর্থাৎ আমাদের যাবতীয় যে গীত, বাদ্য, নৃত্য, নাট্য, এই যাবতীয় কিছুতে, এবং শুধুই পারফর্মিং আর্টসই না, ফাইন আর্টস বলতেও আমরা যা বুঝি সবকিছুর মধ্যেই আসলে পাওয়া যায় হচ্ছে মানুষের অভিব্যক্তি এবং আখ্যান, গল্প। তো এইটাকে ধরে যদি একটু দেখি যে আমরা আমাদের এই নিজস্ব এই যে গীতরঙ্গের সঙ্গে আমাদের পরিচয় একরকম ছিল না, আমরা ছিল একটু অন্যভাবে। সেগুলো যেমন লোকনাট্য, লোকসঙ্গীত, লোক সংস্কৃতি, অর্থাৎ ফোকলোর ধারণাটিকে এই বিষয়ের সঙ্গে যুক্ত করে এই ফোক ড্রামা, ফোক মিউজিক, ফোক থিয়েটার, এরকমের কিছু পরিভাষা বা বিষয় দাঁড়িয়েছে। আমি সেদিকে যেতে চাই না, তার কারণ হচ্ছে আমাদের এই ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রণালী, যে ইংরেজ যে সাহেবদের মাধ্যমে হয়েছিল, সেই সাহেব, বিশেষ করে আপনারা জানেন ম্যাক্স মুলার, মেকলে, এরা যেটা করেছিলেন, এটা করার জন্য এই শিক্ষা কাঠামো বা শিক্ষা নীতি করার জন্য তারা একটি তত্ত্ব হাজির করেছেন আমাদের সামনে, যেটি হচ্ছে আর্য তত্ত্ব, আর্য আগমন তত্ত্ব। তো সেইটি সম্পর্কে একটুখানি সংক্ষেপে দেখিয়ে নেই যে আর্য বিষয়ক তত্ত্ব, ধারণা এবং কল্পকথার প্রধান হোতা এই ম্যাক্স মুলার, এবং আমি এটাকে বলছি আসলে সর্বগ্রাসী তত্ত্ব। তার কারণ হচ্ছে দেখুন, ওই যে এ এল ব্যাসাম, যে ভারত তত্ত্ববিদ, তিনি, তার একটা কথা আমি তুলে ধরেছি। তিনি বলেছিলেন, ভারতীয় সভ্যতা, হিন্দু ধর্ম, বেদ, বেদান্ত সবকিছুর মূলে ভারতের মাটির কিছুই নেই, সমস্তই সেই দুর্দান্ত ভেড়া চড়ানো যাযাবর বিজয়ী জাতির অবদান। অর্থাৎ সেই আগন্তুক আর্য জাতিকে চিহ্নিত করা হয়েছে, এবং এই আর্য অনার্য তত্ত্বের আড়ালে আসলে, এটা আমরা সবাই বোধহয় বুঝতে পারি যে আড়ালে কি ছিল, ছিল হচ্ছে ভারতে দীর্ঘস্থায়ী শাসন শোষণের রাজনৈতিক পণ্ডিত। এবং এ প্রসঙ্গে আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই তার একটা কথা একটু মানে উল্লেখ করতে চাই। কুক্ষণে এদেশে বিলেত থেকে নতুন করে আর্য শব্দের আমদানি হয়েছিল। ম্যাক্স মুলারের লেখা পড়ে এবং নব্য হিন্দুয়ানি দলের বিজ্ঞানের আর ইতিহাসের বদ হজমের ফলে একটা নতুন গোঁড়ামি আমাদের ঘাড়ে চেপেছে, সেটার নাম হচ্ছে আর্যামি। এই গোঁড়ামি আমাদের দেশে নানা স্থানে নানা মূর্তি ধরেছে। স্বাধীন চিন্তার শত্রু এই বহুরূপী রাক্ষসকে নিপাত না করলে ইতিহাস চর্চা বা ভাষাতত্ত্বের আলোচনা কোনোটাই নিরাপদ হয় না। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন ভাষাতত্ত্বের আলোচনার সাপেক্ষে, কিন্তু আমি নিশ্চিতভাবে আমি আমাদের যে নাট্যবিদ্যা, আমাদের যে সেই নাট্যবিদ্যায় আমরা এই বিষয়টি ব্যাপকভাবে দেখতে পাই। আমরা খুব আমি এখানে একটু, যেটা এই যে দুটো ছবি দেখা যাচ্ছে, একটি ছবি, উপরের ছবিটি হচ্ছে, এটা ইন্টারনেট থেকে পাওয়া, ক্লাইভ, রবার্ট ক্লাইভ এবং মীর জাফর, অর্থাৎ রবার্ট ক্লাইভকে মীর জাফর কুর্নিশ জানিয়ে স্বাগত জানাচ্ছে, এরকমের একটা চিত্র তৈরি করা হয়েছে। এই চিত্রটা নিয়ে আরো সামনে কিছু কথা বলবো, এবং এই নিচের যে চিত্র, এই চিত্রটাও সামনে পাবো আবার। আমি একটু আপনাদের মানে ধরিয়ে রাখলাম, আর পরে আমরা এই বিষয়টায় যাব। এখন আমাদের ওই যে নিজস্ব নাট্য জ্ঞান, যদি আমাদের নিজস্ব নাট্য বুদ্ধি যদি আমরা ভাবতে থাকি,
তাহলে প্রথমেই আমাদের দরকার ছিল হচ্ছে আমাদের নিজস্ব নাট্য আয়তন, নিজস্ব নাট্য মঞ্চের সন্ধান করা। কিন্তু ঘটনাচক্রে আমাদের নিজস্ব নাট্যের আয়তন বা এই বিষয়ে তেমন কোনো প্রসার ঘটেনি। আমি খালি এখানে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিশোরগঞ্জের আচমিতা গ্রামে প্রায় 450-500 বছরের পুরনো একটি মন্দির আয়তন আছে, এখানে শিব মন্দির আছে, তার সঙ্গে নাট মন্দির। আমি নাট মন্দিরের ছবিটাই এখানে বড় করে দেখাচ্ছি, যে এরকম নাট মন্দির আমরা জানি সারা দেশের বিভিন্ন মন্দিরের সঙ্গে এই নাট মন্দির, নাট মণ্ডপ আছে। কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিকভাবে নাট্য শিক্ষা, নাট্য চর্চা, সেসব ক্ষেত্রে এই নাট মন্দির, নাট মণ্ডপের উপস্থিতি একেবারেই প্রায় নেই। যদিও 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 আমি একটু এই যে এখানটায় একটু দেখিয়ে রাখি যে অনেক আগে, সালটা মনে নেই আমার, সেটা হচ্ছে আমাদের জাতীয় নাট্যশালা। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠার বেশ অনেকটা আগেই আমার শিক্ষক, আমাদের সবার প্রিয় সৈয়দ জামিল আহমেদ লিখেছিলেন এরকমের একটা প্রবন্ধ, প্রস্তাবনা, যে নাটমণ্ডপ এবং বাংলাদেশের জাতীয় নাট্যশালা। এটা একটা অনেক বড় একটা প্রবন্ধ, গবেষণা ভিত্তিক একটি প্রবন্ধ, যে গবেষণায় স্যার বাংলাদেশের বিভিন্ন প্রায় 40-50টা ঢাকা থেকে শুরু করে বিভিন্ন গ্রাম, মানে শহরের বা গ্রামের নাট মন্দিরগুলোর ফ্লোর প্ল্যান তুলে ধরেছিলেন, যে এটার ব্যবস্থাটা কেমন, এবং তার সঙ্গে এই জাতীয় নাট্যশালা কিরকম হতে পারে, আমাদের নিজস্ব নাট্য আয়তন ইত্যাদি ইত্যাদির সাপেক্ষে সেরকমের একাধিক পরিকল্পনা দিয়েছিলেন। এখানে এই একটি ফ্লোর প্ল্যান দেয়া আছে, খসড়া পরিকল্পনা, জাতীয় নাট্যশালার খসড়া পরিকল্পনা। যাই হোক, কিন্তু আমরা জানি যে জাতীয় নাট্যশালা নির্মাণের ক্ষেত্রে অন্তত জামিল স্যারের এই প্রস্তাবনাটা আসেনি, কেন আসেনি ইত্যাদি। যাই হোক, স্যারের সঙ্গেও কথা বলে এ বিষয়ে কোনো উত্তর পাইনি। এমনকি এ বিষয়ে যে বিশেষজ্ঞ দল ছিল, তার মধ্যেও জামিল স্যার সম্ভবত ছিলেন না। যাই হোক, এই প্রসঙ্গে আমি আরেকটু এই প্রসঙ্গটা বলে রাখি, যে আমি এখানে ছোট্ট করে একটা বিষয় দেখাতে চাচ্ছি, যে 1882-তে নিশিকান্ত চট্টোপাধ্যায়, যিনি কিনা এই পূর্ববঙ্গের প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন, জার্মানির মিউনিক ইউনিভার্সিটি এবং পরে বোধহয় জুরিখ বিশ্ববিদ্যালয় থেকেও এই ডিগ্রিটা নিয়েছেন, পিএইচডি ডিগ্রি নিয়েছেন। যে তার বিষয়বস্তু, তার অভিসন্দর্ভের শিরোনাম ছিল দ্য যাত্রাস, দ্য পপুলার ড্রামাস অফ বেঙ্গল। তো এবং যাত্রা মঞ্চের কথা আমরা জানি, যাত্রার আয়োজনের কথা জানি। এবং আরেকটা ছোট্ট, আমি এখানে দেখতে পাচ্ছি 1972-এ বঙ্গবন্ধুর একটি কথা ব্যানার হেডলাইন করেছিল ইত্তেফাক, উপনিবেশবাদী ষড়যন্ত্রীদের বিরুদ্ধে শেখ মুজিবের আহ্বান, দেশবাসী রুখিয়া দাঁড়াও। তো এটা বঙ্গবন্ধু বলেছিলেন, পুরো দেশ পরিচালনার ক্ষেত্রেই, রাষ্ট্র ব্যবস্থার জন্যই কথাটি বলেছিলেন। তা তো কি হয়েছে এখন বাস্তবতা জানি আমরা, কিন্তু আমি দেখি আমাদের এই নাট্যশিল্পের বা নাট্যবিদ্যা যেসব যা কিছু, সেসবে আমাদের এই উপনিবেশবাদী ষড়যন্ত্র আমরা রুখে দাঁড়াতে পারিনি, বরং উপনিবেশের তৈরিকৃত পথে আমরা হাঁটছি। যে কারণে আজকে পর্যন্ত আমাদের নাট্যকলা বিষয়সমূহে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে এখনো যাত্রা বা যাত্রা গান যথার্থভাবে, অর্থাৎ পূর্ণাঙ্গ কোর্স হিসেবে এখনো গৃহীত হয়নি। আচ্ছা, এটা একটু ওই যে নোক্তা মতো বলে রাখি আর কি, যে এটা পরে হয়তো প্রয়োজনে আলোচনা করা যাবে। আসি এখন গীতরঙ্গে, আমাদের মূল বিষয়ে। হায়দার ভাই, আমার আলোচনা অসুবিধা হচ্ছে কিনা বা ঠিক আছে কিনা? না কবির ভাই, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, মানে একটু আমি মানে একটু বিব্রত বোধ করছি, যে একটু একাডেমিক মতো হচ্ছে এইখান পর্যন্ত, কিন্তু এরপরে আর সেটা থাকবে না। অর্থাৎ আমাদের এই যে কোনো কিছুকে নামকরণ করা বা কোনো পরিভাষা তৈরি করা এবং কি বলে শ্রেণীকরণ, এই বিষয়গুলো খুব জটিল। অর্থাৎ বন্ধু কবি মুজিব মেহেদীর একটি গ্রন্থ আছে,
যার শিরোনামটা হচ্ছে শ্রেণীকরণ এমনই এক সংকীর্ণতা যা সৃষ্টির মহিমাকে ম্লান করে দেয়। মানে আমি এই শিরোনামটা সবসময় মনে রাখি, কেননা সত্যি তাই যে শ্রেণীকরণ করলেই তার ওই সৃষ্টির মহিমাটা ক্ষুণ্ণ হয়। এবং এই যে গীতরঙ্গ, অর্থাৎ শ্রেণীকক্ষে যখন আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বাংলার গীতরঙ্গ পরিচয় দিতে চাই, এখন এটার তো কোনো না কোনো ভাবে একটু শ্রেণীকরণ না করলে একসঙ্গে ধরাটা মুশকিল, কিন্তু শ্রেণীকরণ করে পার পাওয়া যাবে না আমাদের গীতরঙ্গের যে অবস্থা। তারপরও একেবারেই মানে ওই যে প্রতিষ্ঠানের প্রয়োজনে কিছু ভাগ করেছি, এ ভাগ চূড়ান্ত নয়, মানে এটা নিশ্চয়ই আরো ভিন্ন ভিন্ন রকম এই প্রকার বা বিভাজন হতে পারে। আমি আপাতত আমরা এভাবে দেখেছি যে গীতরঙ্গের প্রধান যে ভাগটি সেটি হচ্ছে কৃত্য, ধর্ম ও উৎসব পার্বণ কেন্দ্রিক গীতরঙ্গ। মূলত আজকে আমাদের এই অংশটা নিয়েই কাজ, আজকে আমাদের এই অংশটার সঙ্গে একটু পরিচিত হব আমরা। আর এছাড়া অন্যান্য গুলো একটু খালি দেখে যাই। মহাকাব্য, কাব্য কেন্দ্রিক গীতরঙ্গ, তারপরে আর ভাগ করেছি জন আখ্যানমূলক গীতরঙ্গ। একটুখানি পার্থক্যটা একটু বলে রাখি যে বিশেষ করে কাব্য মহাকাব্য কেন্দ্রিক গীতরঙ্গ নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমাদের যে সেই প্রাচীন থেকে শুরু করে বিভিন্ন কালে আমাদের বাংলার জনপদে আমাদের বিভিন্ন কাব্য মহাকাব্যকে কেন্দ্র করে অনেক রকমের পালা পারফরমেন্স এটা উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু এর বাইরে আবার দেখা যাচ্ছে, এবং সেই কাব্য মহাকাব্যগুলোতে বেশিরভাগ হচ্ছে পৌরাণিক বা দেবদেবী এরকমের নানান কাহিনী আছে, মনসামঙ্গল বা ধর্মমঙ্গল, তারপরে কৃষ্ণ কীর্তন কাব্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। কিন্তু আমরা যখন সপ্তদশ অষ্টদশ শতকের এই বাংলার, বিশেষ করে পূর্ববঙ্গের একেবারে আমাদের এইখানকার গীতবাদ্যের মানে গীতরঙ্গের খোঁজ নিতে গেলে দেখি যে অনেক বড় একটি ধারা তৈরি হয়েছে, যেটি কিনা এর একাডেমিক নাম হয়েছে মূলত ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। এই নামকরণ নিয়েও অনেক কথা বলার আছে, অনেক জায়গায় আমি বলেছি। এই ডক্টর দীনেশচন্দ্র সেন যখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যখন এই কাজটা করেন, এই সম্পাদনা এবং সংকলনের কাজটা করেন, অর্থাৎ নেত্রকোনার যে আইথর গ্রামের যে চন্দ্রকুমার দে, যিনি কিনা এই গ্রামে ঘুরে ঘুরে নানান রকমের লম্বা গীত, কিচ্ছা, নাট গীত, পালা, যাত্রা এগুলো সংগ্রহ করেছিলেন। এই সংগ্রহগুলো যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন গেল, তখন শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন খুবই সঙ্গতই বলা যায় ওই সময়ের সাপেক্ষে তিনি সেটিকে উপস্থাপন যখন করলেন মানে সুধী সমাজে এবং বলা যায় বিশ্ব দরবারে, তখন তার নামকরণের ক্ষেত্রে তিনি একেবারে স্পষ্টতই করলেন যে ওয়েস্টার্ন ব্যালাডকে মনে রেখে, এবং সেটা ভূমিকায় বলেছেনও যে এভাবে যে চন্দ্রকুমার দে কাছ থেকে যা শুনলাম যে এই পালাগুলো যেভাবে হয় তাতে করে মনে হচ্ছে পাশ্চাত্যের ব্যালাডের সঙ্গে এর খুব মিল আছে। এই রকমের একটা জায়গা থেকে তিনিও এই ব্যালাডকে অনুসরণ করে গীতিকা নামকরণ করলেন। এখন এই সেই থেকে এখন পর্যন্ত আমাদের মধ্যে গীতিকাই চালু আছে, বিশেষ করে একাডেমিক মহলে। কিন্তু গ্রাম জনপদে কিন্তু গীতিকা নামে কিছু নাই, সেখানে কিন্তু এখনো ইচ্ছা গীত, লম্বা গীত, এই লম্বা গীতটা খুঁজে খুঁজে পেয়েছি, অর্থাৎ যেটাকে কিনা এই গীতিকা বলা হয়েছে বা ব্যালাড ইংরেজিতে বলা হয়েছে। গ্রামগঞ্জে এখনো লম্বা গীত, যেমন এই লম্বা গীত যারা পরিবেশন করতো, কিচ্ছা যারা পরিবেশন করতেন, তাদেরকে বলা হতো গীতালু, কিন্তু এই গীতালু শব্দটা এখন আর ওইভাবে কোথাও দেখছি না। যাই হোক, সেসব অনেক কথা। এই শ্রেণীকরণটার প্রসঙ্গটা শেষ করি এবং এরপরে এসেছি বিবিধ গীতরঙ্গ। তার মানে এই যে তিনটা প্রধান শ্রেণী একটু ভাগ করলাম, এর বাইরে বিবিধ গীতরঙ্গ হচ্ছে কিন্তু আরো অনেক অনেক, অর্থাৎ বিয়ের গান থেকে শুরু করে নৌকা বাইচের গান থেকে শুরু করে আরো যা কিছু নানান গান ইত্যাদি ইত্যাদি, যেগুলো বা বাউল গান বা যার নানাবিধ গানের, ওইটাকে আমরা ধরেছি আপাতত বিবিধ গীতরঙ্গের এখানে। যাই হোক, এটাও আমাদের এখানের জন্য খুব একটা জরুরি কিছু না। আমরা এখন একটু আমাদের এই গীতরঙ্গের সন্ধানে বেরোই। কৃত্যমূলক গীতরঙ্গ নাট্য, অর্থাৎ আচ্ছা, এই গীতরঙ্গ নাট্য এটা গ্রামের এদের মধ্যেই পেয়েছি, বয়াতি এবং বা যারা গীত করেন কিচ্ছাকার তাদের কাছে শুনেছি। এবং এই যে
কবি নিত্যানন্দের শীতলা জাগরণের পালা, এই শীতলা জাগরণের পালাতেও একাধিকবার এই কবি নিত্যানন্দ রায় তিনিও এই গীতরঙ্গ নাট্য এই পরিভাষাগুলো ব্যবহার করেছেন। অর্থাৎ এটা অনেকের কাছে একটু মনে হতে পারে যে এটা বোধহয় আমি কেবল বারবার বলছি বা আমি বোধহয় তৈরি করেছি, ব্যাপারটি একদমই তা না। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গীতরঙ্গ এই পরিভাষাটি বলা মাত্রই যে এর ব্যাখ্যা দেওয়ার আর প্রয়োজন পড়ে না, এর অর্থটা পরিষ্কার করে বুঝতে পারে। আমি খালি মানে ভেদ করেছি এই জায়গায় যে যারা কিনা পারফর্মিং আর্টস এইটার ইংরেজি থেকে অনুবাদ করে পরিবেশনা শিল্পকলা চালু করতে চাচ্ছেন বা বলছেন, তাদের থেকে একটু ভিন্ন জায়গায় এসে বলতে চাচ্ছি যে আমাদের নিজস্ব পরিভাষা হওয়া উচিত, নিজস্ব পরিভাষাই ব্যবহার করা উচিত। যাই হোক, আমরা তাহলে আমাদের যে নৃত্যমূলক যে গীতরঙ্গ আছে তার এটা বলা যায় সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে অনেক রকমের গীতরঙ্গ পরিবেশিত হয়, অনেক আঙ্গিক, অনেক নাম। যেমন এই যে নাচটা দেখা যাচ্ছে এটা হর গৌরীর নাচ। এটি ওই চৈত্র সংক্রান্তির ওই সময় কয়েকদিন ধরে, মানে চৈত্র মাসের শেষ দিকে কয়েকদিন ধরে ওই বাড়ির উঠানে গিয়ে এই রকমের সেই হরগৌরীর নাচ বা শিব পার্বতীর নাচ এরকম। এটা মূলত টাঙ্গাইলের একটা গ্রামে পাওয়া, ওই গ্রামেই হরগৌরীর আরো ভিন্ন রূপ দেখলাম। এবং এইগুলোতে জনগণের সম্পৃক্ততার বিষয়ে আশা করি আপনাদের সকলের ধারণা আছে আর একটু দেখাও যাবে। বাইদ্যানির নাচ, এই টাঙ্গাইল অঞ্চলেই বাইদ্যানির নাচ এই সময় হয়। বাইদ্যানির নাচ এই প্রত্যেকটা আঙ্গিক নিয়েও আমাদের বোঝাপড়া দরকার, কিন্তু আমি একটু বলে রাখি সবটা নিয়ে আমিও বিস্তারিত বলতে পারবো না, তার কারণ এগুলো তো আমি খোঁজাখুঁজির পর্যায়েতেই আছি বলা যায়। এগুলো নিয়ে আরো কাজ করতে গেলে বিস্তারিত ভিতরে সব অর্থ এবং কারণ জানতে গেলে আমাদের আরো একটু খুঁজতে হবে, আমাদের যেতে হবে। তো যেমন এই বাইদ্যানির নাচের আরো কিছু, এই যে আমরা এ থেকে দেখতে পারি তাদের সাজসজ্জা, তাদের অঙ্গরচনা, তাদের পরিবেশনার ধরন খুব সহজেই বোধ করি বোঝা যায়। তারপরে যে রিচুয়ালস, এই রিচুয়ালস যেটা তাদের পুরো আয়োজনটার মধ্যে অনেক কিছু আছে। এখন রিচুয়ালস ব্যাপারে, কৃত্যর ব্যাপারে আমরা সবাই জানি যে অনিবার্য করণীয় জ্ঞান করা হয়, যেটা এরকম সাধারণত ভাবে বুঝি। অর্থাৎ যেটা কিনা ওই প্রাতিষ্ঠানিক ধর্মের সঙ্গে একটু পার্থক্য আছে, অর্থাৎ একটু সহজ, নমনীয় এবং বিশ্বাসের জায়গাটা বড়, যে এটা করলে এরকম হবে। কেননা এই কৃত্যের ব্যাপারগুলো এক এলাকার সঙ্গে আর এক এলাকার কোনো মিল নেই, এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর মিল নেই, ভিন্ন ভিন্ন আয়োজন হয়ে থাকে। আচ্ছা, আমাদের এখানে আমার পরিচিত, আমি জানি না কারা কারা দেখছে, আমি সেটা দেখতে পাচ্ছি না। আমাদের এখানে এই যে ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বন্ধু দিলীপ চক্রবর্তীর বাড়ির গ্রামের সেই চৈত্র সংক্রান্তির ওইখান থেকে নেয়া দিলীপের ছবিটা আছে এখানে। দিলীপ নিজেও এই আয়োজনের একজন ঠাকুর হিসেবে কাজ করতেন। কৃত্যমূলক পারফরমেন্স, যাকে বাংলায় সহজেই বোধহয় অভিক্রিয়া করা যায়, জামিল স্যার এই শব্দটি বোধহয় প্রবর্তন করেছেন, যে পারফরমেন্সের যথাযথ ভালো বাংলা যদি করতে চাই তাহলে অভিক্রিয়া, অভিকরণ ইত্যাদি। যাই হোক, কৃত্যমূলক অভিক্রিয়া, এই যে পুরোটাই মানে এই যে করছেন, এই যে ঢেকিটাকে কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে আনার পিছনেও অনেক আখ্যান আছে, গল্প আছে। তো এগুলো এই মুহূর্তে আমি সেটা বলা যাবে না। পারফরমেন্সটা আমরা দেখি রাতভর, সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত এই ঘটনাটা ঘটে, এবং একের পর একটা আঙ্গিক উপস্থাপিত হচ্ছে, নানান মানুষজন, যেমন সংখ্যালা, ওই একই আসরে সংখ্যালা হচ্ছে। এই সংখ্যালার বিষয়টা আপনারা, এটা আমি বহুজনকে দেখিয়েছি এরকম নানান কর্মশালাতে, যে গ্রামেগঞ্জে যে এই যে টিভি নাটকের শুটিং যে এখন খুব ছড়িয়েছে, সেইটাকেই তারা বিষয়বস্তু করে তারা বেশ রঙ্গরস করেছেন, সং খেলা করেছেন, এই যে শুটিং করছে। এবং এখানে তাদের যে প্রপস এর ব্যবহার, মানে আমরা যারা থিয়েটারের প্রপস নিয়ে কথা বলি তারা নিশ্চয়ই এটা দেখে অন্তত আনন্দ পাবো। ওই একই আসরে, অর্থাৎ সেই হঠাৎ করে দেখি সেই রাত মানে 3:30-4টার দিকে
হঠাৎ এর কোনো ঘোষণা হয় না, মানে এটা পুরো আসরটার মধ্যে একের পর এক এই এই পরিবেশনাগুলো হতে থাকে। পরিকাজ, এখন এই পরিকাজ কি, পরিকাজ কেন, পরিকাজ কি উদ্দেশ্য, কেন এই মুখোশটা এরকম পরে, ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক সুন্দর, অনেক, মানে আমি মনে করি যে আমাদের নিজস্ব আম, আহ, জ্ঞান ভান্ডার থেকে আমরা অনেক দূরে আছি এখন। যাই হোক, এই যে এখানে তাদের ওই রিচুয়ালস অনেক কিছু পালন করে একেবারে শ্মশান পর্যন্ত। যাই হোক, এটা আমরা সবাই জানি চৈত্র সংক্রান্তির এই আয়োজনে। যাই হোক, সেটা আমাদের ওরকম বিষয় না। আমরা পরদিনের আবার দেখতে পাই যে হাজরা, এখানেও দেখুন যে বাদ্যযন্ত্র বা সঙ্গীতের ব্যবহার তো আছেই, এবং এটা কেবল হচ্ছে এক ধরনের পূজা আচার। আচার আমরা এখানটায় বেশিক্ষণ না থাকি, আমরা যাই হচ্ছে আবার একটু গ্রামের দিকে, ওই গ্রামের এক এক জায়গা থেকে আর এক জায়গায় এই দৃশ্য যখন চোখে পড়ে যে বাড়ির পরিবারের মা বাবা থেকে শুরু করে সবাই তাদের শিশুদেরকে তৈরি করছেন এই যে সংক্রান্তির মণি হাজরার আসরে তাদেরকে পাঠাবে, তো সবাই তৈরি করে দিচ্ছেন। এই যে নানান ভাবে নানানজন তৈরি হচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে সেই একটা বিশেষ আসরে। এই বিশেষ আসরটা হচ্ছে, এটাও টাঙ্গাইলের আর একটা গ্রাম, কাওয়ালজানি গ্রাম, যেখানটায় এটি আমার জন্য একটা বিশেষ অভিজ্ঞতা। অনেকেই হয়তো দেখেছেন, যেখানে অনেক রকমের আয়োজন হতে 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 পুরো বিষয়টা উপস্থাপিত হয়। আমি কালিকাজ, এই যে নানান আঙ্গিক আছে, কালিকাজ, এই কালীর মুখোশ পরে যে বিভিন্ন নৃত্য ভঙ্গিমা করে করে ওখানে আসে, এবং এই যে নানান রকমের সাধক যারা আছেন তারাও ওরা বলেন হচ্ছে মধ্যমা বা মাধ্যম, যার মাধ্যমে এই কৃত্য আয়োজনটা করেন তাকে মাধ্যম বা মাধ্যমা, ধরে নিচ্ছি যে মাধ্যম বা তার মাধ্যমে করে, এই জন্য তাকে এরকম একটা নামে বলা হয়। যাই হোক, আমরা মূল মণি হাজরার মাঠে, এই সেই মাঠ যেখানটায় আমার কাছে খুবই বিস্ময়কর ছিল এই অভিজ্ঞতাটা। এটা এখানে দর্শক সারি যদি দেখি, মানে সকল গ্রামের সকল মানুষ, সকল বয়সের সবাই এসছেন, এবং এখানে অনেক কিছু হতে থাকে একের পর এক। এবং এক্ষেত্রে আমি বন্ধুদেরকে, আমাদেরকে, আমরা জানি, আমরা যারা এই নাট্যবিদ্যায় পড়াশোনা করেছি তাদের সকলেরই নাট্যশিল্পের উদ্ভব ও বিকাশ, এটা পড়তে গিয়ে আমাদের পড়তে হয়েছে যে প্রাচীন গ্রিসের ডিওনাইসাস উৎসব এবং প্যানাথেনিয়া উৎসব, এইসব উৎসব থেকে হচ্ছে এই নাট্যশিল্পের উদ্ভব ও বিকাশ ঘটেছে। তো সেই উৎসবগুলোতে কি হতো, নানান রকমের পারফরমেন্স হতো। তো আমি, যাই হোক, আমি খালি স্মরণ করালাম। তো আমাদের এখানে এখানেও দেখতে পাচ্ছি যে নানান রকমের খেলাধুলা হতে থাকে, নানান আয়োজন চলতে থাকে, এবং সেই আয়োজনের মধ্যে একটু ভিন্ন রকমের, আমরা যদি বলি আধুনিক পরিভাষায় ইনস্টলেশন, আমরা সেই ইনস্টলেশন বোধহয় এরকম এখানটায় দেখতে পাচ্ছি। একটু ছবিটা ভীতিকর হলেও বোঝাই উচিত যে বিষয়টা তারা কিভাবে তৈরি করে নেয়। কালীর সংহার তারা দেখাচ্ছেন, কালীর সংহার। আমরা কালী এবং মহাদেবের এই এগুলোর সঙ্গে পরিচিত আছি। তো ঠিক আছে, আমরা এইখানে একটু দেখাতে চাই আবার সেই ছবিটা, ঘোড়ায় ঘোড়সওয়ার সেই মানুষটি এসেছে। এখনো বোঝা যাচ্ছে কিনা যে এই চরিত্রটা কে। যেমন আমি যখন দেখছি তখন কাউকে তো জিজ্ঞাসা করতে পারিনি, কেননা তুমুল বাদ্য, তুমুল ঢাক করতাল ঢোল সবকিছু চলছে, এবং গান চলছে, মাইকে খুব জোরে জোরে গান হচ্ছিল, একবার বিদায় দাও মা ঘুরে আসি, এরকম করে আরো কিছু শ্যামা সঙ্গীত এরকম বাজছিল। তো তখনও হঠাৎ করে যখন এই ঘোড়সওয়ারকে দেখতে পাচ্ছি যে চারপাশে ঘুরছে, তখন দেখলাম যে তাদের এই উপস্থাপনার মধ্যে এই যে ক্ষুদিরামও আছে, এবং এনি তাহলে কে, তখনই ধরে নিলাম যে হচ্ছে সেই গোরা সাহেবদের একটা প্রতিমূর্তি, সাহেব, ইংরেজ সাহেবদের গ্রামে যে ছড়ি ঘুরিয়ে ঘোড়ার পিঠে দাপিয়ে বেড়াতো, তারই একটা
দৃশ্য নির্মাণ। তো কেন এটা এই পূজার মধ্যে, চৈত্র সংক্রান্তির এই আয়োজনের মধ্যে কেন, এই প্রশ্ন তো রাখাই যায়। যাই হোক, আমরা এখন এই 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 প্রশ্ন, এই যে দেখুন, আমাদের আসলে আমি বলতে চাচ্ছি, এই যে ঘোড়সাওয়ার এবং গ্রামের এই সাধারণ মানুষ, এরা মূলত আসলে উপনিবেশায়নের পারফরমেন্স তৈরি করেছেন। মানে আমি সোজা এভাবেই বলতে চাই। তার কারণ হচ্ছে, আমি একটু এখানে যদি আবার সেই একটু ব্যাখ্যা দিই, যে এই যে ক্লাইভ আর মির্জাফর নতজানু হয়ে তাকে জানাচ্ছে, এবং আমাদের সমগ্র জাতির নতজানু মানুষের ওই থেকেই ধরে নিচ্ছি যে আমাদের নতজানু আমরা হয়ে আছি এখনো, এবং বলা যায় যে আমাদের সেই থেকেই আসলে আমাদের শিরদাঁড়া অসমাপ্ত হয়ে আছে, এবং চারপাশের সকল ব্যবস্থার মধ্যেই আমাদের শিরদাঁড়া সম্পূর্ণ হওয়ার কোনো ব্যবস্থা আসলে দেখছি না। কেননা আমরা এই যে উপনিবেশায়ন, এটিও আসলে এই যে কেন্দ্রে বসে আমরা এবং পাশ্চাত্য শিক্ষা কাঠামোর বা চিন্তার মধ্য থেকে আমরা উপনিবেশায়নের কথা বলছি, কিন্তু এইখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাম জনপদের সেই যারা কিনা এইসব উপনিবেশায়ন এই শব্দের সঙ্গেও পরিচিত না, তারা আসলে সেই প্রতিবাদের কাজটা করে যাচ্ছেন। এবং এটি একটু বন্ধুদেরকে একটু আমি মানে আমার খুব লোভ হচ্ছিল বলেই সবগুলো পড়বো না, আমি খালি দুজন আমাদের গ্রামের কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গান বা কবিতা, যে ইংরাজ আমিও প্রাণী, আমারও শরীরে শিরায় শিরায় উষ্ণ শমিত বিচরে, আমারও হৃদয়ে আছে আছে তাহে জ্ঞান, আমিও বুঝিতে পারি মান অপমান। এগুলো 19 শতকের দিকে আমাদের এই গ্রামগঞ্জের কবিরা লিখেছিলেন, দুর্গাদাস লিখেছিলেন। আমাদের সব বিলিতি ঢং, বিলিতি আচার, বিলিতি ব্যবহার, নাচ বিলিতি, গান বিলিতি, ডিং ডং ডিং ডং। তো এটা আমাদের আমাদের গ্রামের গায়েন কবি বা শিল্পীরা এই প্রতিবাদটা করেছিলেন, কিন্তু আমরা আমাদের যাবতীয় ব্যবস্থায় উল্টো পথে হেঁটেছি। যাই হোক, এখন আরো কিছু চৈত্র সংক্রান্তির আরো কিছু কৃত্যমূলক আয়োজন দেখে নেই খুব দ্রুত। বোঝাই যাচ্ছে যে এই আয়োজনটা শোভাযাত্রা, আসলে নানান রকমের শোভাযাত্রা, নানান রকমের, এটা সেই ওই আমরা গ্রিসের ওইগুলোর কথাই বলি বারবার, বা ওসিরিস প্যাশন প্লের কথা বলি মিশরের, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা আমাদের এই জনপদের এই ইতিহাসগুলো আরো অনেক পুরনো। এখানে আমরা ওই যে আরো অন্য ভিন্ন গ্রাম, এবং যেখানে দেখুন চড়কের ব্যাপারে সকলেরই ধারণা আছে, সব দলে দলে সেই কৃত্য আয়োজন করে। যাই হোক, অনেক নৃশংস প্রথাও প্রচলিত ছিল, আছে। সেই কিছু প্রশ্ন আসছে, কিছু খেলা, অনেক ধারালো রামদা বা উপরে শরীরকে নিয়ে চলে যাচ্ছে, পা দাঁড়িয়ে যাচ্ছে, এভাবে করে করে নানান সাজসজ্জার মধ্যে দিয়ে যাচ্ছে, নানান রকমের আয়োজন। কবির ভাই, কিছু প্রশ্ন এসছে, এগুলো কি এখন বলবেন না পরে বলবেন উত্তর? আপনি একটু পরে নেই, আমি এই চৈত্র সংক্রান্তি একটু শেষ করি, তাহলে আরো বিস্তারিত আছে, তাহলে একটু বোধহয় প্রশ্ন আরো পাওয়া যাবে। আচ্ছা দেখুন, এই যে চৈত্র সংক্রান্তির এই জায়গাটায় এই যে কালীকাজ, আমি খালি আমি জানি না অনেকে দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি, কিন্তু নাট্যকলার শিক্ষার্থীদের জন্য, নাট্যবিদ্যার যারা আমরা শিক্ষার্থী, তাদের জন্য বোধহয় একটা বিশেষ মনোযোগের বিষয় আছে অনেক অনেক। সেটা বিস্তারিত এখানে বলার সুযোগ নেই, এখানে খালি আমি কিছু দৃশ্য দেখাতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এই যে টাঙ্গাইল ছেড়ে এখন একটু বিক্রমপুরের দিকে আসি। বিক্রমপুরে একই ওই চৈত্র সংক্রান্তিতে যেখানে কাজ খেলা আবার একেবারে ভিন্ন রকম, ওই যে বলছে কাজ খেলা, এই শব্দ, এই পরিভাষাগুলো আমাদের নিজস্ব। তা এই যে ছবি, এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এই কাজ খেলার এই দৃশ্যটা একেবারে রাত 4টার দিকে বিক্রমপুরের আবদুল্লাপুর গ্রামে বসে আমি তুলেছি, এবং সেখানে এই আয়োজনটা কিভাবে হয়েছিল সন্ধ্যা থেকে আমি সেটা ঘুরে ঘুরে যখন দেখছিলাম, এই যে আমাদের অঙ্গরচনার আমরা অনেক কিছু টেকনিক, অনেক কিছু আয়ত্ত করি বটে, কিন্তু আমি খুবই কি বলবো, বিনত হই আমাদের এই গীতরঙ্গের এই গুণী মানুষদের প্রতি, যারা কিনা থিয়েটার স্টাডিজ
পারফরমেন্স স্টাডিজ, এই বিষয়গুলোর ধারে কাছেও নেই, কিন্তু তারা একবারে মনের আনন্দে প্রতি বছর উৎসবে পার্বণে তারা এই আয়োজনগুলো করে যাচ্ছেন। এবং এই অঙ্গরচনার বিষয়গুলো আমি আমার শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে বলতে খুব আনন্দ বোধ করি যে কত সহজে আহ, আহ, অঙ্গরচনা হচ্ছে, এবং এই অঙ্গরচনা বিষয় নিয়েও দীর্ঘ কথা বলা সম্ভব। কাজ প্রস্তুতি যেটাকে আমি বলেছি, এই যে এই যে কাজ কাজ সজ্জা, এরকম করে করে তারা বিক্রমপুরে যেটা হয়, তারা আজকাল অটো বা টেম্পোতে করে এক এক গ্রামে গ্রামে ঘোরে, ওই সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত। এটা চৈত্র মাসের শেষ কয়েকদিন, শেষ 7 দিনের মতো এরকম করে। এই যে নানান ঘরে ঘরে এই আয়োজনটা হতে থাকে এবং পারফরমেন্সটাও এরকম হতে থাকে। এই যে কাজ খেলা, কাজ খেলা, এসব মুহূর্তগুলো দেখে আমি নাট্য কলার শিক্ষার্থী হিসেবে, আমি ওই যে বললাম যে আমি যখন নাট্যকলার স্টুডেন্ট ছিলাম তখন এইসব বিষয় নিয়ে আমি কোনো কিছু খবর পাইনি, কিন্তু আমি খুব মনে করি যে আমার যারা শিক্ষার্থী বন্ধু হবে তারা যেন এই বিষয়টা একটু, এই বিষয় যেন নিতে পারে, এর এর আনন্দটা যেন নিতে পারে। এই যে শিব পার্বতী চৈত্র সংক্রান্তির দিনে এই যে সব এই সাজসজ্জা এবং তাদের যে অভিব্যক্তি, এসব আমি মনে করি যে এই যে মানুষজন অপেক্ষা করতে থাকে যে তাদের ঘরে ঘরে যাবে এই শিব পার্বতী, তাদের শিব পার্বতীকে ভক্তি করে তারা। এই ভক্তি, প্রেম, বিশ্বাস, এই বাংলার গীতরঙ্গের সঙ্গে এই বিষয়গুলো খুব জড়িত আছে, নানান ভাবে আছে। এই যে দেখুন, এই বিক্রমপুরে ওই আবার আরো কয়েক গ্রাম, ভিন্ন ভিন্ন গ্রামে লাল কাজ, এই লাল কাজ আমি কখনো শুনিনি, আমি পাইনি শিক্ষার্থী থাকাকালে। এবং এখনো আমার জানা মতে বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে এভাবে লাল কাজ দেখিনি। মুর্শিদাবাদের গ্রামে এরকমের দেখেছি যে এর পুরো ব্যাপারটা হচ্ছে যে গায়ে একেবারে সিঁদুর মাখে সবাই, এবং ওই যে কাগজের এই মালা গুলো, এগুলো তারা পরিধান করে, হাতে তরবারি থাকে, ত্রিশূল থাকে, এবং এরা প্রদক্ষিণ করে। এই প্রায় 10-12টা গ্রাম থেকে এরকমের 10-12টা দল বের হয় এবং তারা এক এক গ্রামে প্রদক্ষিণ করতে থাকে, এভাবে এভাবে প্রদক্ষিণ করতে থাকে। এবং এর আয়োজন যে কত ব্যাপক, এর আয়োজন যে কত ব্যাপক, এটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন। আমি এই যে ছোট্ট একটা ছবি এই শেষ দিকে, এটা এই ছবিটা আমি বলতে চাই যে দেখুন এই আয়োজন, এই যে স্বেচ্ছাসেবক হিসেবে দুই বন্ধুকে দেখা যাচ্ছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে দুই ধর্মের। তো এই উৎসবগুলো আসলে সকলের, সার্বজনীনতা যে ছিল এই উৎসবে এখনো এর রেশ আছে কোনো না কোনো ভাবে। গন্ডগোলটা তো হচ্ছে কেবল অন্য জায়গায়। যাই হোক, এই যে এবং আমরা এই যে চরিত্র যে ভর করে, মানে একজন, সেই ভর করার বিষয়টি আমি এদের এই 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 বিষয়গুলো না দেখলে বুঝতে পারতাম না। এদের প্রত্যেককে থামাতে হয়েছে অনেক জোর জবরদস্তি করে। এর তাদের নানান ধর্মবিশ্বাস আছে, কিন্তু আবার আরো নানান কিছু আছে। যাই হোক, এরপরে যাচ্ছি আর একটু ভিন্ন জায়গায়, একটু দ্রুত যাচ্ছি। বিশেষ জরুরি প্রশ্ন যদি থাকে এই মুহূর্তে তাহলে কি করবেন, নাকি আমি মহররমটাও যাব? আমি আমি জানি না সময় কতক্ষণ হয়েছে। ও হায়দার ভাই, সমস্যা নেই, আচ্ছা, চলুক, একটু যাই, একটু চলুক তাহলে। হ্যাঁ আমার হ্যাঁ, ধারণা শিওর। যা আছে, হ্যাঁ হ্যাঁ মহররম, এই যে মহররম, মহররম বলতেই আমাদের ধারণা ছিল ভিন্ন কিছু, মানে আমরা এখনো বেশিরভাগ মানুষই জানে যে এটি কেবল শিয়া সম্প্রদায়, মানে মুসলমানদের শিয়ারাই এই কাজটি করে, কিন্তু একেবারেই তা না। এটা ঢাকার মধ্যে হয়তো আমরা তাই দেখছি, কিন্তু আমরা এই যখন কিশোরগঞ্জের অষ্টগ্রামে যখন যাই তখন সেখানে সেখানে সকল সুন্নি মুসলমানরাই এই আয়োজনটা করে। এটি প্রায় 150 বা 200 বছর, মৌখিকভাবে বলেছেন 200 বছর ধরে ওই অঞ্চলে এটা চালু আছে, এই ধরনের মহররম আয়োজন। এবং এই যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে তারা বলে কারবালা বা মঞ্জিল। এই কারবালায় সকল এই যে এই সব তাজিয়াগুলো, এই তাজিয়াগুলো মানত করেছে সকল মানুষজন, এক একজন মানত করে তারা এই কারবালায় স্থাপন করেছেন। মহররমের দিন 10 তারিখ, মহররমের 10 তারিখ আশুরা। এবং এই আশুরার দিন, এই যে আমরা আমাদের যদি গীতরঙ্গ নাট্য, আমরা যদি গীতরঙ্গ সন্ধান করি, তাহলে এটা বিস্ময়কর দৃশ্য ছিল আমার সামনে। সকালবেলা দেখেছি, সকাল 8টার দিকে দেখলাম এই দৃশ্য, সকাল 8টায়
সকাল 8:30 8:45-র মধ্যে হঠাৎ করে দেখি যে পুরো কারবালা বা এই মাঠটি ভরে গেল সব নারী সদস্য সকলে, পুরো মাঠটা ভরে গেল, এবং এটা মুহূর্তের মধ্যে। এটা কোনো মাইকে ঘোষণা না, কোনো উপস্থাপনা না, কিছু না, খুব সাবলীল ভাবে এসেছেন তারা, এবং তারা এসে গুচ্ছ গুচ্ছ হয়ে তারা মর্সিয়া গান করা শুরু করলেন। এই যে মর্সিয়া গান, মানে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম তার নাম, বলেছিলেন কাঞ্চনের মা। যাই হোক, আমি পরে তার বাড়িতেও গিয়েছি, তাদের কথা বলেছি। যাই হোক, এই যে মর্সিয়া গান এক এক দল এক এক রকম করে করছেন। আহ আহ অনেক, আসলে এই ছবিগুলো এগুলো যখন দেখেছি এবং ছবি তুলেছি, এই এই যে আমি নিজেও যখন এখন দেখছি, অনেক কথা মনে পড়ছে, মানে অনেক অভিজ্ঞতা, অনেক গল্প। সেই দিকে গেলে মুশকিল হবে, আমাদের সময় যেহেতু সীমিত। আমি আমি এই যে যেমন ধরুন, এই যে এইখানে একটা গান হচ্ছিল, মর্সিয়া গান। এই গানের প্রথম চরণটা মনে আছে আমার। কারবালায় লইল আমার জানের ভাই রে, আল্লাহ ভাইও হইল নি তোর বাসনা পূরণ। কারবালায় লইল আমার জানের ভাই রে, হাসান হোসেনকে বলছে জানের ভাই, যে এই জানের ভাইকে কারবালায় নিয়ে গেছে, আল্লাহ ভাইও হইল নি তোর বাসনা পূরণ, এই বলে তারা মাতম করছিল এই মর্সিয়া গানে। আমি অডিও ভিডিও দেখাতে পারলে ভালো হতো, যাই হোক এখানে সেই সুযোগ নেই, কেবল এই ছবি দিয়েই দেখাচ্ছি যে মর্সিয়া গান। আচ্ছা, এটা 2 ঘন্টার মতো হয়ে আবার চলে গেলেন, পুরো মাঠ ফাঁকা, সঙ্গে সঙ্গে এই মাঠ আবার ভরে যায় হচ্ছে পুরুষরা চলে আসে, এবং এত সুশৃঙ্খল ভাবে, কোথাও কোনো রকম, ওই যে বললাম, কোনো ঘোষণা ছিল না, কিন্তু এটা কেবল মানে অনর্গল ভাবে যেন একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, এবং এরকমের শত শত মানুষের মধ্যে এখানে তারা করলেন, পুরুষরা করলেন হচ্ছে জারি গান, সরাসরি মীর মোশাররফ হোসেনের জারি গানের যে বিষাদ সিন্ধু, সেই পাণ্ডুলিপিটি ধরেই তারা এখানে দুজন মূল গায়েন এটা করছিলেন। আমরা জানি, এই দেখুন, মানে এই যে মহররমকে কেন্দ্র করে আমাদের কত রকমের গীতরঙ্গ আঙ্গিক আছে, এই জারি, এবং সেই জারি গান একটা, তো জারি গানের মধ্যেও কত বিভিন্নতা আছে। এই যেমন এটা হচ্ছে নেত্রকোনার একটা অঞ্চলের এই 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 শ্রদ্ধেয় এই বয়াতি, মানে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফেরদৌস বয়াতি, এই 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 বয়াতি ভাইকে আমরা নিয়ে এসেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের ওই যে বাংলার গীতরঙ্গ কোর্সের আওতায়। আমাদের এই কোর্সটার পরিকল্পনাটাই এরকম ছিল যে আমাদের এই যে গ্রামীণ গীতরঙ্গের সঙ্গে যারা এখনো যুক্ত আছেন, এখনো জীবন চর্চা করে যাচ্ছেন, সেই মানুষদেরকে এনে, সেই দলকে এনে শিক্ষার্থীদের সঙ্গে একটা মানে সমন্বয় করানো, মিথস্ক্রিয়া তৈরি করা, এবং একটা নতুন কাজ উপস্থাপন করা। যাই হোক, আমরা এই যে জারি গান, এটা হচ্ছে কেন্দুয়ার হেলিম বয়াতি। হেলিম বয়াতি অনেকবার ঢাকাতে এসেছেন, হেলিম বয়াতির দল। এখানে দেখুন, মানে আমার নাট্যকলার শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বলতে মন চায় যে এই যে পোশাক, আমরা পোশাক পরিকল্পনা নিয়ে কত পড়াশোনা করি, আমাদের এই জারি গানের পোশাক, জারি গান যারা কিনা সকলেই মুসলমান, এবং যারা পোশাকটায় আপনি খেয়াল করুন, নিচে আছে ধুতি, উপরে গেঞ্জি, আর সামান্য লাল কাপড়ের কিছু। যাই হোক, আমরা একটু দ্রুত যাই। এই যে এই জারি গান কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার মানিক সরকার ও তার দলের এই জারি গানটা দেখেছিলাম শিল্পকলা একাডেমিতেই। এটা দেখুন, এটা সবাই বয়সে প্রবীণ, এবং তাদের এই 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 উপস্থাপনা ছিল কত বিচিত্র, যে এটা যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে তাদের অঙ্গভঙ্গি এবং তাদের তাল, লয়, সুর এসব ভিন্ন রকম, মানে মানিক সরকার ও তার দল ব্রাহ্মণবাড়িয়ার। যাই হোক, এখন আমি ওই মহরমের মধ্যেই আছি, যেহেতু মহরমের আরো কিছু প্রসঙ্গ দেখুন। মহরমের এই যে কৃত্য, এই রিচুয়ালস, এই যে কত ব্যাপক, এটা এটা শেষ করা যাবে না। আমি কেবল টুকরো কিছু জিনিস দেখাই, যে মানতের দুলদুল ও বোরাক। মানতের দুলদুল, দুলদুল ঘোরার ব্যাপারটা আমরা সহজেই বুঝতে পারি। দুলদুল, এই যে মানত করেছে, দুলদুল নিয়ে যাচ্ছে মাঠে, যেখানে কিনা দেবে। আর এই নিচের এগুলো হচ্ছে বোরাক। এই বোরাকের ব্যাপারটা সহজে বলে শেষ করা যাবে না এখন, যদিও আমরা সবাই জানি যে মহরমের সঙ্গে বোরাকের ওইভাবে সরাসরি কোনো সংযোগ নেই। কিন্তু আমি এই মহরমের সময়ই একাধিকবার, বেশ প্রায় 5 বার গিয়েছি এই অষ্টগ্রাম অঞ্চলে, যেখানে কিনা আমি দেখেছি যে এই ধরনের বোরাক তৈরি করেন। এবং যেমন এই ছবিতে দেখতে পাচ্ছেন যে শিশুটি, এই শিশুটির বাবা হচ্ছেন এই শিশুটির অসুখ আছে একটা, সেই অসুখ দূর করার জন্য, অসুখ যেন যায় সেজন্য মানত করেছিলেন
যে আমি এইবারের আশুরাতে এক জোড়া বোরাক দেব, এক জোড়া বোরাক। তো এক জোড়া বোরাক তৈরি করছেন এই তারা নিজেরাই, এই বোরাক তৈরি করছেন। বোরাকের তৈরির এই যে মানতের বোরাক। আমি এই দৃশ্য ধারণ করেছিলাম 1417, সর্বশেষ দিয়েছিলাম 1419-এ। 1419-এ কিন্তু আমি পাইনি, এই বোরাকের প্রচলনটা প্রায় শেষ হয়েছে, কিন্তু গ্রামের ভিতরে গিয়ে পেয়েছি আবার, মূল কেন্দ্রে ছিল না, মানে অষ্টগ্রাম কেন্দ্রে ওইভাবে আর পাইনি। যাই হোক, এ নিয়েও অনেক কথা বলার আছে। যাই হোক, কিন্তু এখন এই যে অষ্টগ্রামে যে মহরমটা হয় এটা বিশেষ। এই যে অষ্টগ্রামের ওই মহরমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অষ্টগ্রামের প্রায় সকল গ্রামের মানুষজন খালি পায়ে থাকেন, তারা জুতা পরেন না। তারা বাড়িতে যে ওই যে বাড়িতেও অনেক কৃত্যের আয়োজন করেন, অর্থাৎ তারা খাটে ঘুমান না, মাটিতে শোন, খাবার দাবারে কোনো আমিষ থাকে না, এ ধরনের কিছু এই কৃত্যগুলো পালন করেন। এবং সেই আশুরার যেদিন, সেদিন তারা দলে দলে আসেন তাদের একটা মূল বাড়িতে, সেই বাড়িতে দলে দলে, এবং এখানেও দেখুন সবাই তরবারি হাতে এবং আরো নানান কিছু, এবং এই যে এখানেও পারফরমেন্স, মানে গীতরঙ্গ আঙ্গিক আছে। এই আঙ্গিকটার নাম হচ্ছে গাস্ত। তারা দলে দলে এসে এরকমের একটা মূল কেন্দ্রে এসে তারা দলে দলে এরা নাচ করে, মানে এরকমের কিছু হাসান হোসেনের উদ্দেশ্যে কথা বলেন এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করেন। আচ্ছা, মহরমের পর্বটা শেষ হলো। মহরমের পর্বটা, অর্থাৎ আমি দেখুন চৈত্র সংক্রান্তি এবং মহরম এই দুটো দেখালাম, কিন্তু আমাদের ইতিহাস এত সমৃদ্ধ। আমরা যদি চৈতন্য দেবের কথা জানি, সবাই চৈতন্যের সঙ্গে আমাদের নিজস্ব নাট্যের সংযোগ কিভাবে আছে এটা সবাই আমরা জানি। আমরা চৈতন্যের এই যে 19 শতকের কিছু পট, এই পটে যে পটের ছবিটাই বোঝা যাচ্ছে যে গীতরঙ্গের চর্চার নমুনাটা অন্তত ধরা আছে। এরকমের চৈতন্যের সময়কারের কিছু ছবি বলে ধারণা করছে, সেগুলো আমি এখানে ধরেছি, যে ওই যে গীতরঙ্গ চর্চা হচ্ছে। এবং এই প্রভাব বাংলার জনপদে অসংখ্য গ্রামে চর্চা ছিল এবং এখনো আছে। এটা আমরা সিলেট বা ময়মনসিংহ অঞ্চলে এটা প্রচুর আছে। আছে এবং আমি শুধু খালি বলতে চাই যে আসর তত্ত্বটি, মানে আমাদের এই আসর তত্ত্বটি আমরা এখনো বুঝে উঠতে পারিনি। আমরা রিচার্ড শেখনারের পারফরমেন্স থিওরি, পারফরমেন্স স্টাডিজ বিষয়গুলো অনেকটা মানে ধরার চেষ্টা করছি, কিন্তু আমাদের এই আসরে যে কি ঘটনাগুলো ঘটে সেটি আমরা বোধ করি ভালো করে ধরতে পারিনি। আমি এই দেখুন আমাদের বাংলার জনপদে আমার মণিপুরি যারা আছেন তারা নিয়মিতভাবে, এটাও আর একটা কৃত্য আয়োজন, রাসলীলা। এই রাসলীলায় যে আয়োজন, বিশাল ব্যাপক আয়োজন মাঠে এবং নাট মন্দিরে। তো এই একেবারেই আপনারা ছবিতেই বুঝতে পারবেন যে এই রাসলীলার আয়োজন মানে কত কিছুকে নির্দেশ করে আর কি, যে আমাদের নিজস্ব গীতরঙ্গের যে নিজস্ব সম্পদ কত সমৃদ্ধ আছে, এটা বোধহয় এই আসরগুলোতে গেলে কিছু অন্তত ধারণা করা যাবে। যাই হোক, আমি ওই যে বিবরণে না যাই, কিন্তু আমাদের গ্রামে গঞ্জে শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত আমাদের এখনো আমাদের গ্রামগঞ্জে, গ্রামের বিশেষত নারীগণ তারা বসে এই পদ্মা পুরাণ পাঠ করেন, এবং তারা কিন্তু এই যে ঢোল বাদ্য বা খুবই সহজ কিছু বাদ্যযন্ত্র ব্যবহার করেন। শ্রাবণের 1 তারিখ থেকে শুরু করে প্রতি বিকেলে সবাই জড়ো হন একটা বাড়িতে বা একাধিক বাড়িতে, করে তারা এই পদ্মা পুরাণ পাঠ করেন। তার মানে এই যে আমি খালি দেখুন, এই যে পদ্মা পুরাণ, এই যে গ্রামে এখনো প্রতি শ্রাবণে এটা পাঠ করা হয়। আমার একটা প্রশ্ন নিজেরই, যে আমাদের যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা এই যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে মনসা মঙ্গল কাব্য পড়ানো হয়, পদ্মা পুরাণ পড়ানো হয়, সেই যে পাঠ পদ্ধতি তার সঙ্গে আমাদের এই গ্রামে যে এখনো যে পদ্মা পুরাণ চর্চা হচ্ছে, এর কোনো সংযোগ কিন্তু দেখতে পাই না। তো আমি মনে করি যে নাট্যবিদ্যার শিক্ষার্থী হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এখনো অনেক কিছু যুক্ত করার। যেমন আমি দেখুন এই যে মনসা মঙ্গল, এটা এটা 2012 সালে এরকমের একটা ফরিদপুরের একটা আসরে গিয়েছিলাম।
এই সারা রাত ব্যাপী হয়েছিল বেহুলা লক্ষিন্দরের গান। এবং আমি শুধু দেখুন বেহুলা লক্ষিন্দরের এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি প্রচুর মানে আমি যতই নাট্য কর্মশালায় গিয়েছি, যেখানেই গিয়েছি সেখানেই এই ছবিগুলো দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। দেখুন মানে আমি যে বলছিলাম যে নিজস্ব মানে নন্দন, নিজস্ব যে নাট নন্দন যদি বলি, সেটা কোত্থেকে খুঁজবো আমি? আমি বইপত্র খুঁজে সেগুলো পাওয়া যাবে না। এটার জন্য আমাদের এই যে গ্রামীণ গীতরঙ্গের মানে ঘুরতেই দেখতেই যেতেই হবে। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন বেহুলা লক্ষিন্দরের গানের, এই দৃশ্যটা সহজেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে আসলে লক্ষিন্দরকে নিয়ে যাচ্ছে পালকিতে চড়ে, মানে পালকিতে করে নিয়ে যাচ্ছে, কিন্তু দেখাচ্ছে এখানে ছোট্ট একটা বাঁশের দণ্ডতে দুজন কাঁধে করে মাঝখানে দাঁড়িয়ে আছে লক্ষিন্দর। এই যে নাচতে নাচতে যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছিল, এতে দর্শকদের কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো যে পালকিতে করে লক্ষিন্দরকে নিয়ে যাচ্ছে বাসর, বিবাহ বাসরে। তো আমরা 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 নাট্য প্রযোজনায় অনেক সময় এই যে প্রপস, দ্রব্য সামগ্রী নির্মাণ করতে গিয়ে আমরা অনেক কিছু তৈরি করি, মানে আমরা অনেক সুদৃশ্য পালকি তৈরি করি, ঘোড়া তৈরি করি, কিন্তু আমার গ্রামীণ জনগণ কিন্তু একটা লাঠি দিয়েই সহজেই বোঝাতে মানে পালকি বোঝানো যায়, এবং এই লাঠি দিয়ে আরো অনেক কিছু বোঝায়। যেমন করে ইসলাম উদ্দিন পালাকারের পারফরমেন্স, বা এই যে কুদ্দুস বয়াতির যে কমলা রানী সাগর দিঘি কিচ্ছা পরিবেশনের যে বালিশের ব্যবহার আপনারা জানেন। আমি মনে করি ওইসবের মধ্য থেকেই আমাদের নিজস্ব নন্দনটা তুলে ধরতে হবে। এই যে মনসামঙ্গল যখন দিনাজপুর অঞ্চলে দেখতে যাই, তখন সেখানে দেখতে পাই যে কান্দনী বিশহরীর গান, নামও ভিন্ন, এক এক জায়গায় এক এক। তো কান্দনী বিশহরীর গান, এবং সেখানে উপস্থাপনাও ভিন্ন রকম, একেবারেই চরিত্র ধরে ধরে এক একটা চরিত্র এসে পারফরমেন্স করছে। এবং কিন্তু এটাও মানতের আসর ছিল। এই বাড়িতেও ওই অসুখ দূর করার জন্য মানত করেছে যে আমি আমার বাড়িতে একপালা বিশহরীর গান দেব। এই বিশহরীর গানের সময় এই ধরনের নানান রিচুয়ালস এর মধ্য দিয়ে এই আসর, রাতভর এই আসর হয়েছে। আগেরটা দেখলাম দিনাজপুর, এখন এই মুহূর্তে যেটা আপনাদের সামনে আছে এটা হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারা অঞ্চলে। এইখানে এটাও আমার কাছে খুবই বিস্ময়কর ছিল অভিজ্ঞতাটা। তার কারণ এখানে এই পদ্মা পুরাণ, ওখানে বলে পদ্মা পুরাণ বা পদ্মার লাচন, পদ্মার নাচন। তো যাই হোক, পদ্মা পুরাণও বলে যে পদ্মা পুরাণের পালা আসর, যেখানে হারে এই মুহূর্তে এই যে অনেকদিন হয়ে যাওয়াতে এই ভাইয়ের নামটা ভুলে গেছি। এই দলটা হচ্ছে যিনি এই দল প্রধান খোলটা বাজাচ্ছেন, তিনি হচ্ছেন মুসলিম এবং পুরো দলটা মুসলমান। তারা পদ্মা পুরাণ করেন। এইখানে খালি একটু দেখিয়ে রাখি, এই যে একটা বাড়িতে, ভেড়ামারা একটা গ্রামের বাড়ির উঠানে এই আয়োজনটা করেছিলেন। এই যে ধূপদানি যার হাতে আছেন, এই ইনি বা ওনার বাড়িতে, মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন, গ্রামে গিয়ে স্বপ্ন দেখেছেন যে সাপে কেটেছে। এই সাপে কাটার স্বপ্ন থেকে তারপরে ওই যে একপালা পদ্মার নাচন দিতে হবে বাড়িতে, এটা মানত করলো, এবং সেই মানতের থেকেই কিন্তু এই পুরো দিনের বেলা এটা ওই বাড়ির উঠানে এভাবে এই আয়োজনটা হয়েছে পদ্মার নাচন। এবং তাদের অনেক চমৎকারিত্ব আছে, অনেক রকমের ভিন্ন ভিন্ন রকম পারফরমেন্স আছে, ছোকরা ছোকরি নাচ আছে। আচ্ছা, আবার দেখুন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শ্রাদ্ধ বাসরে এরকমের নানান আয়োজন হয়। রামায়ণ কীর্তন, এটি দেখেছিলাম মাগুরার পাল্লা গ্রামে, আমাদের বন্ধু প্রীতি রঞ্জনের বাবার শ্রাদ্ধ বাসরে গিয়েছিলাম এই এবছরই। তো সেখানে এখানে কি করেছেন, তারা রামায়ণ কীর্তন করেছেন। এবং এখানে একটু আমি ছোট্ট করে বলে রাখি যে শ্রাদ্ধ বাসরে বেশিরভাগ ক্ষেত্রেই হতে দেখেছি রামায়ণ গান, মানে রামায়ণ কেন্দ্রিক গীতরঙ্গ, আর তার নাম এক এক জায়গায় এক এক রকম। যেমন ইয়েতে বা নেত্রকোনা অঞ্চলে দেখেছি, হাওড় অঞ্চলে দেখেছি রাম মঙ্গল বলছে, ফরিদপুর অঞ্চলে দেখেছি রাম যাত্রা বলছে, তারপরে রামায়ণ গান বলছে বিভিন্ন জায়গায়, আর এখানে পেলাম সেদিন রামায়ণ কীর্তন বলছে। যাই হোক, এই যে নাম বিভিন্ন, এতে কিছু। এখন যদি দেখি যে এই যে আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, আমি চেয়েছিলাম যে আমাদের জনপদে তো বিচিত্র রকমের এই গীতরঙ্গ এবং কৃত্যধর্মী আসলে বেশি, কৃত্যমূলক গীতরঙ্গ চর্চাই বেশি। গোটা গীতরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কৃত্যমূলক আর কৃত্যের বাইরে। কৃত্যমূলকই সবচেয়ে বেশি। যাই হোক, আমরা জানি আমাদের যে বিভিন্ন নৃগোষ্ঠী আছে, তার মধ্যে সকল নৃগোষ্ঠীর মধ্যেই নানান উৎসব পার্বণে নানাবিধ গীতরঙ্গ পরিবেশিত হয়। এটি ওয়ানগালা উৎসব।
হালুয়াঘাটে এরকমের আমি পারিনি। সাঁওতাল, তারপরে রাখাইন, চাকমা, এদের নানা আয়োজন আছে। যাই হোক, আমি আমাদের কিছু কৃত্যমূলক আয়োজনের নমুনা দেখালাম। আর আমি খালি আবার একটু ফিরি এই প্রশ্নে যাব এখন। ও আচ্ছা, সময় বোধহয় প্রায় শেষ। আমি আমি এইখান, হ্যাঁ, আমি প্রায় শেষ, একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। আমি খালি আমার নাট্যকলা, নাট্যবিদ্যার পাঠ্যসূচির জন্য এখানে এই একটা কথা উল্লেখ রাখতে চাই। এই আলোচনা দীর্ঘ, নিশ্চয়ই এখানে সেটা হবে না, কিন্তু একটু বলে রাখি যে এই যে পশুপতি, শিব, নটরাজ, নটেশ্বর, এই যে সত্তাগুলো, এই যে নামগুলো, এগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ নেই। আমাদের নাট্যকলা শিক্ষার্থী হিসেবে আমরা ডিওনাইসাসের যাবতীয় সব জানি। ডিওনাইসাসের উৎসবে তিথিরাম পরিবেশিত হতো। তিথিরাম যিনি সংকলন করেছেন সেই আরিয়ন, তারপরে এক পর্যায়ে যিনি পারফরমেন্স খুব ভালোভাবে করলেন থেসপিস, এই নামগুলো পর্যন্ত আমাদের মনে আছে। কিন্তু আমাদের এই জনপদে আমরা দেখেছি যে এই যে শিব, মহাদেব, নটরাজ, নটেশ্বর, এটা আমাদের গ্রাম জনপদে পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এবং প্রায় 3000, 3500, 4500 বছর পর্যন্ত এই ভারতবর্ষে পুরনো। এবং তার মধ্যে আমি যদি দেখাই, যেমন মহাস্থানগড়ে, আচ্ছা হ্যাঁ, নটেশ্বর নিয়ে, আচ্ছা এই যে দেখুন, আমি এখানে শেষ করব, সংক্ষেপে একটু বলছি যে আমি খুব নাট্যকলা শিক্ষার্থী হিসেবে ভাবতাম যে আচ্ছা, নাট্যকলার ইতিহাস, আমরা নাট্যশিল্পের ইতিহাস পড়ছি বটে, কিন্তু নটরাজ এরকমের একটা সত্তা, এরকম একটা নাম আমার এই ভারতবর্ষে আছে এত মানে দীর্ঘকাল ধরে, কিন্তু আমাদের নাট্যকলার, নাট্যচর্চার ইতিহাসে কোথাও নটেশ্বর নেই কেন, নটরাজ নেই কেন? নটরাজ আসলে থাকার কথাও না, তার কারণ সেটা একটু উত্তর ভারতের দিকে। কিন্তু এই সাম্প্রতিক গবেষণা, একেবারেই সাম্প্রতিক, আমাদের বন্ধু তরুণ সরকার এই যে একেবারেই এই গত 1-2 মাস আগে একটা গবেষণা তার বেরিয়েছে যে ঢাকাতেই একটা প্রাচীন নিদর্শন পেয়েছেন নটেশ্বর মূর্তি, এবং বরিশাল, রাজশাহী, এরকম জায়গায় এই নটেশ্বরের ভাস্কর্য পাওয়া গেছে, এবং এ নিয়ে অনেক ভালো ভালো কাজ। এবং এই পূর্ববঙ্গের সবচেয়ে বেশি নটেশ্বরের উপস্থিতি পাওয়া যায়। আপনাদের নিশ্চয়ই জানা আছে দীপঙ্করের বজ্রযোগিনী গ্রাম, যেখানে অতীশ দীপঙ্করের পিতা, সেখানে নটেশ্বর নামে একটি গ্রামও আছে। যাই হোক, আমি আপাতত এইরকমের একটা জায়গায় এসে, এবং এরকম এই আবার সেই ক্লাইভ মির্জাফরের সেই নতজানু হয়ে থাকার চিত্র, আর এদিকে সেই ঘোড়সওয়ারকে দিয়ে আমি শেষ করতে চাই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনার যে একটা ব্যাপক মানে জার্নি আছে, এটাতে আমরা বুঝতে পারলাম, এবং আমি অনুরোধ করব আপনাকে, যেটি খুব কাছাকাছি চলেই গেছে, অসংখ্য ছবি আপনি নিজেই তুলেছেন, এগুলো আপনি অত্যন্ত ভালো ছবি তোলেন, এবং এটি একটি বই যাতে হয়, এবং আমাদের বাংলাদেশের যারা নাটকের শিক্ষার্থী এবং যারা আমরা নাটকের সাথে কাজ করি, তাদের সবার জন্য এটি খুব প্রয়োজনীয় হবে। কিছু প্রশ্ন এসছে, আমাদের সাথে অনেকেই ছিলেন, আমাদের প্রিয় নাট্যকার বদরুজ্জামান আলমগীরও আমাদের সাথে মনে হয় আছেন আমেরিকা থেকে, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে পশ্চিমবঙ্গের আমাদের কিছু কয়েকজন বন্ধুরাও আছেন, এবং আমাদের অনেক সিনিয়র নাট্যকর্মীরা আছেন, যেমন সিরাজউদ্দৌলা খান, উনি আছেন। একটা প্রশ্ন আমি নেই, অংশুমান ভৌমিক করেছে, সেটি হচ্ছে যখন আপনি টাঙ্গাইলের বিভিন্ন দেখাচ্ছিলেন, তখন অংশু বলছে যে টাঙ্গাইল তো নানান গতের, নানান ছন্দের, তালবাদ্যের জন্যও খ্যাত। হাজরা পদবীর লোকজন সাধারণত ঢাক ও বাজানোয় ওস্তাদ। এই ব্যাপারে কিছু বলবেন? ওখানকার আনধ্যবাদ্যের প্রয়োগ নিয়ে কিছু শুনতে চাই। এই যে আগেই ওই যে বলেছিলাম যে আমাদের এত কিছু বিষয় আছে, এটা সম্পর্কে যদি আমি যদি এই বিষয়ে আপনি যেটা বলছিলেন, যদি বই লিখতে হয়, তাহলে আমার আবার প্রত্যেকটা বিষয় ধরে ধরে একটু যেতে হবে। আর আমি যেহেতু ওই যে সেই 1992 মানে নাট্যকলার শিক্ষার্থী, স্নাতকোত্তর সম্পূর্ণ করেছিলাম 92-তে, সেই 92-র পর থেকে ঘুরে বেরিয়েছি তো এতদিন, তাতে করে অনেক কিছু একটু হারিয়েও ফেলেছি, ইতিমধ্যে আমার অনেক বিপর্যয়ও ঘটেছে, যে কারণে তবে আমি এই পয়েন্টটি নিলাম, আমি অংশুমান দার এই বিষয়টি। হাজরা পদবী ওখানে এরকমের পাইনি, এমনকি ইত্যাদি।
মানে এই খোঁজে পাওয়া যাবে। এ প্রসঙ্গে খালি একটা বলে রাখি, টাঙ্গাইল না কিশোরগঞ্জের বাজিতপুরে একটা গ্রাম আছে ঘাগটিয়া। এই ঘাগটিয়া গ্রামের একটা গ্রাম, পুরো গ্রামের মানুষজন ঢাক বাজাতেন। আমি এই মুহূর্তে পুরো সূত্রটা ভালো দিতে পারবো না, যারা কিনা পশ্চিমবঙ্গের কোনো একটা গ্রামে ঘাগটিয়া গ্রাম নাম করেই সেখানে আবার ওই ঢাকের প্রচলনই আছে, করছে। যাই হোক, আমাদের কাজী রোকসানা রুমা একটি প্রশ্ন করেছে যে লোকনাথের আঙ্গিকগুলো কেন শহুরে থিয়েটারে জায়গা পাচ্ছে না, করণীয় কি? না এই যে আমি এইভাবে বলতে চাই, অনেক ধন্যবাদ রুমা, যে আমাদের জায়গা পাচ্ছে না মানে জায়গা পাচ্ছে, কিন্তু যারা যারা কাজ করার এই বিষয়ে মনোযোগী তারা কিন্তু এই কাজ করছেন, কিন্তু মূলত আপনি বোধহয় একটু ইঙ্গিত করছেন যে আমাদের প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো, এইখানে ওইভাবে আপনার মতে লোকনাট্য, আমি আসলে ওই লোকনাট্য পরিভাষাটাই একটু কম আনতে চাই, তার কারণ এটা ওই যে তাহলে ফোকলোর নিয়ে আলোচনা করতে হবে, আমি ওই জায়গায় এখন যেতে চাই না, বরং এই সেটা কেন সেটা আমিও করছি। তবে আমার কাছে কিন্তু একটা জিনিস মনে হয়, মনে করেন আমরা এতক্ষণ আপনার যে প্রেজেন্টেশন দেখলাম সেটাতে অনেক বেশি, এটা তো কৃত্যমূলক, অর্থাৎ ও যা করছে, যে পারফরমেন্স করছে, ওর সাথে তো কানেক্টেড টু দা মানে সামথিং, তাই না? যে ইউনিভার্সে এমন কিছু আছে যে সেটাকে কানেক্ট করতে চায়। তো ওর তো একটা মানে থার্ড লেয়ারের মানে কি বলে, মানে ও যে লেভেলে যায়, অর্থাৎ আমরা যেই লেভেলে থাকি, আমরা যেই লেভেলে শহুরে থিয়েটার চর্চায় আমরা যেই লেভেলে অ্যাক্টিংটা করি, আমরা যেই লেভেল মানে লেভেলে মঞ্চে দাঁড়িয়ে থাকি, কৃত্যমূলক পারফরমেন্স যে করছে সে কিন্তু সেই লেভেলে থাকে না, সে একটা ডিফারেন্ট লেভেলে চলে যায়। ওই লেভেলে আমাদের পক্ষে আসলে যাওয়া সম্ভব না আসলে, কাজে আমরা আসলে চেষ্টা করলেও পারবো না। আমি দেখলাম যে বাংলাদেশেই তো দেখি যে ও যে 2 ঘন্টা লাফাচ্ছে, এটা তো আমাদের বাংলা শহুরে কোনো পারফর্মারের পক্ষে সম্ভব না, কারণ সে তো কানেক্টেড টু দ্য সামথিং, যেটা হচ্ছে ও এটা বিলিভ করে, আর আমার তো হচ্ছে একটা অন্য চরিত্রকে বিলিভ করে ঢুকতে হয়। কাজে এই যে মানে অন্য লেভেলে যাওয়া, এই লেভেল তো আমাদের পক্ষে আসলে সম্ভবও না, আমি এটা মনে করি। আমি জানি না আপনি কি মনে করেন, মানে ওর তো আসলে ওর তো একেবারে এটা হচ্ছে কৃত্য, আমার তো এটা কৃত্য না, আমার তো পারফরমেন্স, দুটার মধ্যে পার্থক্য আছে তো। এ নিয়ে অবশ্যই অবশ্যই পার্থক্য আছে, এবং তবে ওই যে ভালো অভিনয়ের জন্য, সুচারু মানে অভিনয় উপস্থাপনের জন্য এই পদ্ধতি অনুসরণের কথা নানান বিশেষজ্ঞগণ কিন্তু বলেছেন, মানে এই পদ্ধতিটা বোঝার জন্য, এটা কিভাবে তারা এইভাবে এই সংক্রমণটা ঘটে তাদের ভিতরে। কিন্তু সেই প্রক্রিয়াটা কি আমরা পাই, মানে এই যে সংক্রমণের প্রক্রিয়া? হ্যাঁ, আমার মনে হয় নানান চর্চা আছে, নানান চর্চা আছে না? আছে, আছে আছে। এইটা আসলে বেশি গুরুত্বপূর্ণ আসলে, যে এই প্রক্রিয়ার ভেতরে আসলে কিভাবে যাব, আমি একজন শহুরে মানুষ, ওই কৃত্যমূলক প্রক্রিয়ায় কিভাবে যাব, এই বিষয়টা জানা মানে বোঝা, বা এটা যদি কোনো লিটারেলি কিছু থাকে, আমার মনে হয় যে বিশাল কাজ হবে অভিনেতাদের জন্য যারা অ্যাক্টিং করতে চায়। ডিরেক্টরদের জন্য কোনো কাজ নাই, তো অভিনেতাদের জন্য এটা বিশাল কাজ হবে, বিশাল কাজ। এবং এটা যদি কোনোভাবে আমি যদি এখন এই শহর থেকে আমার যাবতীয় পাশ্চাত্য জ্ঞান বুদ্ধি, শিল্প বুদ্ধি এইটা নিয়ে যদি ওখানে গিয়ে এটার সঙ্গে মেলাতে চেষ্টা করি, তাহলে গন্ডগোল হয়ে যাবে। অর্থাৎ ওখানে যেতে হবে একটু খালি অবস্থায় এবং একটু বিকৃত ভাবে, এইসব এটা নিয়ে একটু ঘাটতি আছে, যেটা বরং আমরা গিয়ে পরিবর্তন করে দিই অনেক কিছু, অনেক কিছু পাল্টে দিই। সেটাই। অংশুমান ভৌমিক আরেকটি প্রশ্ন করেছে যে লাল কাচের কথা জেনে মনে হচ্ছে ফার্টিলিটি কাল্টের কোন কোন দিকের মধ্যে পেলেন? না ওই যে এগুলো এখনো, মানে ও যেটা বলতে চাচ্ছে যে মানে মানে ফার্টিলিটি কাল্ট বলতে আমার মনে বোঝাচ্ছে যে এটা তো একটা মানে রিলিজিয়াস ডেভিয়েশনের মানে পরে ওই পাওয়ার অফ রিপ্রোডাকশনটা আসলে কিভাবে যুক্ত হয়, সেই জিনিসটাই মনে জানতে চেয়েছে, যেটা আমি একটু আগে বললাম, আসলে প্রক্রিয়াটা আসলে কি, প্রক্রিয়াটা কি আসলে জানা যায়? জানা যায় মানে কি, যেমন আমি যখন একাধিকবার গিয়েছি, ছবি তুলেছি বা আগে থেকে একটু দেখছিলাম তাদের, কিন্তু তাদের সঙ্গে যে একটু নিবিড় ভাবে বসে আলোচনা করা, অন্তত ওই দিন তো সেটা সম্ভব না। এটার জন্য যে দীর্ঘ সময় এবং যে কাজ দরকার, এবং আমার মনে হয় অংশুমান দা যা জানতে চাইলেন এই বিষয়গুলো এরকমের একটু ওই পরবর্তী সময় দরকার। কিন্তু
আমি আগেই বলেছি যে আমার অনেক সীমাবদ্ধতা ছিল, আহ, নানান বিপর্যয়, নানান রকম কিছুর মধ্য দিয়ে এইটুকু পর্যন্ত করা গেছে। আচ্ছা, আরেকজন আমাদের বন্ধু এমএইচ তানসেন বলছেন যে আশুরা সংক্রান্ত কোনো গীতরঙ্গ কি দেখেছেন কোথাও? এই যে আশুরা সংক্রান্তই তো, মর্সিয়া, তারপরে জারি গান, আপনি এগুলো একটু সব পরে আমরা দেখিয়েছেন অবশ্য এগুলো, হ্যাঁ। হ্যাঁ দেখিয়েছি। আশুরা মানে আশুরা উপলক্ষে এটা করা হয়, মর্সিয়া গানই বেশি করা হয়। আর কিশোরগঞ্জে অষ্টগ্রামে যেটা দেখলাম গাছ, এটা আমার একেবারেই জানা ছিল না। এটা আসলে একটা রিচুয়ালসেরই নাম তাদের, গাছ। ওখানে এসে তারা এই নৃত্যটা করবে। আচ্ছা, আমাদের একজন খুব মানে খুব প্রিয় নাট্যকর্মী সিরাজউদ্দৌলা খান, উনি বলছে যে ইজ দেয়ার এনি ডিফারেন্স অর সিমিলারিটিজ বিটুইন গীতরঙ্গ অ্যান্ড মিস্টার অর্ক প্রপোজড গহনা অভিনয়? অর্ক ভাই একটা ক্লাস দিয়েছিল, গহনা অভিনয়, এই দুটো এক কিনা? গাহনা বিনয় বোধহয়, না না গাহনা বিনয় বলছে। হ্যাঁ, গহনা অভিনয়, হ্যাঁ। গাহনা বিনয়, না না, আসলে ওইটা হচ্ছে বোঝাই যাচ্ছে ওইটা অভিনয় পদ্ধতিটাকে ওইভাবে বলা হয়েছে। আর গীতরঙ্গ হচ্ছে ওই যে আমাদের জন্য বুঝতে সুবিধা হচ্ছে পারফর্মিং আর্টস এর যদি নিজস্ব পরিভাষা বলি, সেটা হচ্ছে গীতরঙ্গ। আচ্ছা, হ্যাঁ, আরেকজন প্রশ্ন করেছেন যে এক একটি আঙ্গিক দেশের এক এক জায়গায় প্রচলিত, তাহলে লোক আঙ্গিকের সার্বজনীন রূপ বলা যায় কি? ঠিক প্রশ্নটা। না, আসলে আসলে এই আঙ্গিকটা আমরা সার্বজনীন মানে সার্বজনীন বলতে আঙ্গিকগত ভাবে সার্বজনীন দাবি করা বোধহয় ঠিক হবে না। কেননা ওই একই চৈত্র সংক্রান্তি বা একই একটা প্রসঙ্গ নিয়ে এক এক জায়গায় এক এক রকমের আয়োজন, একেবারে সব ভিন্ন। এবং পরবর্তী বছরে সেটা পরিবর্তনও হয়, সেটাও আমি দেখেছি। হ্যাঁ, পরিবর্তন হয়। অনেক রকম যুক্ত হয়, বিযুক্ত হয়, অনেক কিছু হয়। এটা না, কামরুল হাসান খান, কামরুল ভাই আমাদের সাথে অনেকক্ষণ আছেন, এখনো আছেন না, গাছি সম্পর্কে জানতে চাই। গাছিটা কি আমিও যাই না। গাছিটা যেটা বলছেন সেটা হচ্ছে বোধহয় অন্য অন্য ওই যে আশ্বিনের শেষে রান্ধে কার্তিকে খায়, ওইটা বোধহয় আমি যদি ভুল না করি। তবে আমি ওটা বলেছি গাছ, মানে অষ্টগ্রামের আশুরার রাতে, নবই মহরম এর রাতে এই গাছ উপস্থিত হয়। নারী পুরুষ সবাই ওই বাড়িতে এসে একটা একটা এটা কি বলে কি বাড়ি মানে আওলা বাড়ি, আওলা বাড়ি, এই বাড়িতে এসে তারা এটা করে। এখানেই তারা এসে ওই বৃত্তাকারে ঘুরতে থাকেন, ওখানে একটা বিশেষ স্থাপনার চারপাশে। বদিউজ্জামান আলমগীর ভাই বলেছেন আধুনিক জীবনের কঙ্কট ক্রান্তি পরিবেশনার ক্ষেত্রে এইসব কৃত্য কিভাবে ব্যবহার করা যায় বলে আপনি মনে করেন? বদিউজ্জামান আলমগীর আমাদের অত্যন্ত প্রিয় নাট্যকার, সাহিত্যিক, কবি, আপনার অনেক কাছের মানুষ কবির ভাই, উনি প্রশ্নটি করেছেন। আমার ভাই বন্ধু, আমি আসলে এই সুযোগে একটু যারা আমি এই পরপর যাদের একটু প্রশ্নও পেলাম, সকলকে কৃতজ্ঞতা এবং মানে ধন্যবাদ জানাই। আমি সত্যি যাই হোক, আমি আলমগীর নির্জনের এইটা আমার কিভাবে ব্যবহার করা যায়, আমিও সেটা খুঁজছি, বা আমিও ওইদিকে যেতে চাই। মানে একটু এই শহরে এই জায়গা থেকে বেরিয়ে ওই জায়গাটায় একটু নিমজ্জিত হতে চাই, তারপরে যদি নিজেকে এদিকে ফিরিয়ে আনা যায়। না, আমার মনে হয় যে আপনি তো করেছেন, মনে করেন আপনি অহরকণ্ডলী কিন্তু অনেক কৃত্যের ব্যবহার করেছেন প্রচুর। মানে ওরা যেই অ্যাক্টিংটা করে তিনজন, সেটা ডিফারেন্ট লেভেল। কিন্তু আমি জানি না, পারফর্মারদের গ্রিন রুমে আমি যাই নাই, তখন গ্রিন রুমে গেলে বুঝতে পারতাম যে মানসিক অবস্থা কি হয়, কিন্তু হওয়ার কথা। যেই তিনজন পারফর্মার ছিল, দে আর ভেরি গুড অ্যাক্টর বাংলাদেশের মঞ্চের। একজন তো দিলীপ দা, খুব ভালো অভিনেতা, তারপর আনোয়ার, আরেকজন হচ্ছে উদিচির দাদার নামটা ভুলে গেলাম। তিনজনই কিন্তু কিন্তু রতন দা, তো তিনজনই তো দুর্দান্ত অভিনেতা। আমি একদম শিওর যে ওরা আসলে একটা ওই ব্যাপক একটা কৃত্যের জার্নিতে থাকতো। নাহলে যেই সিচুয়েশনগুলো বলতো হরকণ্ডলে, সেটা বলা কিন্তু টাফ কবি ভাই। কারণ আমি তো কিছু দেখতে পাই, ওই যে একটা কি
আহ, কুকুরের সমস্ত গায়ে চামড়া খুলে দিয়েছে, ও দৌড়াচ্ছে, মানে এটা তো একটা বিশাল কঠিন ব্যাপার, এটা দেখা আমরা দেখতে পাইতাম। সো সেটা একটা আমার মনে হয় যে সেই চর্চাটা তো অবশ্যই আমরা টুকটাক করি, কিন্তু অবশ্যই আমরা আসলে অতটা, যেটা আমি মানে মনেই করি না যে, যেমন আমি নিজেই অনেক ওরসে গিয়ে দেখছি যে ওরা অটোমেটিক্যালি নাচতে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা সারা রাত, কিন্তু ও একটা মানে একটা মুভের মধ্যে থাকে। তো সেটা আসলে কিন্তু নর্মাল সিচুয়েশনে, নর্মাল মেন্টালিটিতে এটা সম্ভব না। এটা সামথিং, কোনো একটা কিছুর সাথে কানেকশন তৈরি হয়, সেই ক্ষেত্রে এটা সম্ভব, এছাড়া আসলে এটা সম্ভব না। ধন্যবাদ বদরুজ্জামান আলমগীর ভাই। গাজী মাহতাব হাসান বলেছেন অ্যাক্টিংটা রিলিজিয়াসলি নিতে পারলে ইউ ক্যান অ্যাচিভ দ্যাট লেভেল। হায়দার ভাই অবশ্যই, হয়তোবা, হয়তোবা অবশ্যই। আচ্ছা, অংশুমান ভৌমিক আরেকটি প্রশ্ন করেছে, অভিকৃত বলতে পারফরমেন্সের বাংলা পরিভাষা বোঝাচ্ছেন? পরিবেশন কলা বললে কি চলে? ওই যে পরিবেশন কলাও তো ইতোমধ্যে বাংলা একাডেমি এবং এশিয়াটিক সোসাইটি তারা তাই করেছেন, পরিবেশন কলা বা পরিবেশনা কলা। আর অভিক্রিয়া বা অভিকরণ, এটা ওই যে পারফরমেন্স অভিক্রিয়া মনে হয় জামিল ভাই বলেছে, সো জামিল আহমেদ মনে হয় অভিক্রিয়া শব্দটি বলেছেন। পারফরমেন্স। এখন পারফরমেন্স বলতে আমরা কিন্তু মানে আসর দিয়েও বোঝাতে চাচ্ছিলাম যে আসর, আমরা ইংরেজিতে যাকে পারফরমেন্স মনে করছে তারা এটা বোধহয় আমরা আসর যাকে আমরা বলি সেটাই, কিন্তু আবার পারফরমেন্স স্টাডিজ এর জায়গা থেকে যখন এই যে স্পেস, তারপরে পারফর্মার এন্ড অডিয়েন্স, এই 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 সংজ্ঞায় যখন আসি, তখন সেটাকে কেবল কি বলে ওই ওইটা না, মানে কি বলে সেখানে অভিক্রিয়া শব্দটা যত প্রযুক্ত হয়। এই আর পরিবেশনা কলা মানে হচ্ছে তো পরিবেশনা কলা মানে হচ্ছে কি বলে পারফর্মিং আর্টস, যেটা আসলে এটা একটু আমি বলেছি অনেক জায়গায়, এখানে এক লাইনে একটু বলে রাখি। মানে আমি একটা কাজ করছিলাম যেটার শিরোনাম নিয়ে সমস্যা করেছিলাম যে হাওর জনপদের পারফর্মিং আর্টস এর বাংলা কি করব। তো এখানে এটা করতে করতে ওই যে খুঁজতে গিয়ে দেখলাম যে আমি একজন বয়াতির কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি ছোটবেলায় কি কি দেখেছেন শুনেছেন, তখন তিনি চট করে জবাব দিলেন যে তা কত বিতরঙ্গ দেখছি। আর মানে এই কত বিতরঙ্গ দেখছি এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে দেখলাম যে উনি তো এই বিতরঙ্গ শব্দটার মধ্যে কি বলেছেন, অনেকগুলো আঙ্গিকের নাম না বলে কিন্তু তাই বলেছেন যে আমি এত কিছু দেখি। এবং সত্যি সত্যি গীত আর রঙ্গ এই শব্দ দুটো যদি আমরা বিশ্লেষণ করি তাহলেও এর ভিতরে তাৎপর্যটা বোঝা যায়। তো এই অভিক্রিয়া, অভিকরণ, এটা হচ্ছে পারফরমেন্সের আসর, এগুলো পারফরমেন্সের বাংলা হিসেবে পরিভাষা হিসেবে গ্রহণ করা যেতে পারে মনে হয়, কিন্তু গীতরঙ্গ হচ্ছে পারফর্মিং আর্টস এর অনুবাদ, সরি মানে বাংলা নিজস্ব পরিভাষা, নিজস্ব পরিভাষা। আতিক রহমান বলছে যে কবির ভাইয়ের সাথে এমন আলোচনা, এমন আসর অন্তত দিনব্যাপী আয়োজন হওয়া জরুরি। এটা আসলে সত্যি, আমরা শুরুতেই কবির ভাইয়ের সাথে আমিও কথা বলছিলাম যে আমরা বটতলায় হয়তো একটা চেষ্টা করব যে আসলে আমাদের নিজস্ব নাট্যরীতি বা কৃত্যমূলক অভিক্রিয়া বলেন বা আমাদের নিজস্ব যা আছে তা নিয়ে আসলে একটা খুব সিরিজ আলোচনা হতে পারে এবং অনেকে আরো ইনভলভ হতে পারে এটার সাথে। আমরা দেখি একটা প্ল্যান করব ইন ফিউচারে, অবশ্যই। আচ্ছা আমার আচ্ছা, মনে হয় ধন্যবাদ মুরাদ ভাই সকলকে। শ্রাদ্ধ বাসর মানে হচ্ছে রুমা শ্রাদ্ধ বাসর মানে হচ্ছে কেউ মারা যান যখন তার মারা যাওয়ার স্মরণে যে একটি আয়োজন, একেবারে রিচুয়াল, একটা কৃত্যমূলক আয়োজন করেন। এটা সকল নানান ধর্মীয় ইচ্ছের মধ্যেই আছে। সনাতন ধর্মাবলম্বী এটা শ্রাদ্ধ, শ্রাদ্ধ এই শ্রাদ্ধ বাসর। আমি কবির ভাই নোয়াখালী অঞ্চলে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যখন কেউ মারা যায় এটা সিরিয়াসলি করে। মনে করেন একজনের ছেলে মারা গেল, সে কান্না করতেছে, সে মানে কাঁদতেছে, মানে কাঁদাটা হচ্ছে সে ওই ছেলেটা যে মারা গেল তার, সে তার সারা জীবনের কাহিনীটা গানের মাধ্যমে বলতে থাকে। ওই একদম লাশ কিন্তু সামনে আছে, যে ও মারা গেছে অমুক দিন, মনে করেন একজন একজন আসে, তার সাথে যে মারা গেছে তার যে কানেকশন, তার যে কমিউনিকেশন ছিল, সেই বিষয়টা গানের মাধ্যমে বলতে থাকে এরকম। এটা খুব ইন্টারেস্টিং একটাই আমি
নিজেই দেখেছি। মানে আমি যখন গেলাম, আমার এক বন্ধুর মা আর কি, ওদের বাড়ি নোয়াখালী, উনি এরকম গান গাচ্ছে একজন, আমি যখন গেলাম আমাকে বলতেছে, ও লিটু রে তুই আইসস রে, তোর লগে মাঠে যাইয়া ফুটবল খেলতো রে, তোরা কত মারামারি করছিস রে। তো এইসব মানে এইটা না অনবরত কিন্তু সে 8 ঘন্টা গান গাইলো যতক্ষণ লাস্টটা ছিল। এটা একটা অন্য ব্যাপার। এবং ওই মহিলা যে কোনদিন গান গাইতে পারে আমরা জানতাম না। ওই দিন আমরা দেখলাম যে সে খুব 8টা ঘন্টা সুরে সুরে যতক্ষণ লাস্টটা ছিল বাড়ির উঠানে সে কিন্তু গানগুলা গাইলো। লাস্ট চলে গেল, সে পিছনে পিছনে যেতে যেতে লাস্ট যখন কবর হয়ে গেল সে ফিট হয়ে পড়ে গেল, আর কিন্তু গান গাইতে পারলো না। আচ্ছা মানে আচ্ছা এইটাই আর কি, এটা একটা আজব জিনিস আমি দেখেছি নিজেই। আচ্ছা, এখানে একটু আহ অন্য একটা ছোট্ট উদাহরণ দিই। একটা এই যে নাম কীর্তনের আসর বা এরকমের আসর দেখেছে নিশ্চয়ই। নাম কীর্তনে কেবল ধরেন দুটো শব্দ বলে, হরে রাম হরে কৃষ্ণ। এটা একেবারেই মানে প্রহর ব্যাপী হতে থাকে, মানে টানা চলতে থাকে, মানে হ্যাঁ, ৩৬ প্রহর, অষ্টপ্রহর, নানান প্রহর ব্যাপী চলতে থাকে। তো এখন এইখানে আহ, এই এই চিত্র, এই দৃশ্য আমরা দেখেছি সবাই যে দর্শক যারা গানটা করতে থাকেন, কীর্তনিয়ারা যারা, আর দর্শক শ্রোতা যারা থাকেন, এদের সঙ্গে অদ্ভুত একটা সংযোগ ঘটে এবং এরা একে অন্যকে যেভাবে জড়িয়ে ধরেন, কাঁদেন, এবং এখানেও কিছু ছবি আমি দেখিয়েছিলাম। এই যে কান্নাটা করেন বা এই যে মহরমের যে নারীরা যে মসিয়া করেন যখন, কারবালায় লইল আমার জানের ভাইরে, সেই কারবালার ঘটনা স্মরণ করছেন বটে, কিন্তু এই যে চিৎকার করে কাঁদছেন এবং ওকে খতম করছেন, তার মানে এখানে কি কেবল সে ওই হাসান হোসেনের কথাই মনে করছেন? নিশ্চয়ই না। তার জীবনের, তার স্বজন বিয়োগের কথা, তার জীবনের যে ব্যথা বেদনার কথাগুলো তখন আসলে এই আসরে বলে তিনি এক রকমের মুখ, এক ধরনের মানে কি বলে, মানে রিলিফ পান। এই আসরের আসরের শান্তি হচ্ছে এটা। দুহার আচ্ছা, নবাবগঞ্জে এমি তানসেন বলছে দোহার নবাবগঞ্জে ক্রিসমাস ক্যারল, ক্রিসমাসের সময় সারা রাত ধরে এক ধরনের ক্যারল হয় যা একান্তই বাংলাদেশি, বাংলা ক্যারল। একে কি আমরা বাংলার গীতরঙ্গের অংশ বলবো? বাংলার গীতরঙ্গ বলতে আমি এখানে সবকিছুকেই, আমাদের এই বাংলা জনপদ, এখানে আমি কোনো তর্কে যেতে চাইবো না। যে আমি কিন্তু ওই অন্তত মণিপুরির একটা দেখালাম, আর আর গারো আমার কাছে প্রচুর আছে। অতএব এটা নিয়ে ওই দ্বন্দ্বে যেতে চাই না, আমি বাংলা অঞ্চল বলতে চাই। এই বাংলা অঞ্চলের যাবতীয় যা কিছু সেটা বাংলার গীতরঙ্গ। বাংলার গীতরঙ্গের ইংরেজিটা কি করবেন? করবেন হচ্ছে পারফর্মিং আর্টস অফ বাংলা, কিন্তু পারফর্মিং আর্টস অফ বেঙ্গল নয়। এখনো আমি দেখি এই যে বেঙ্গল, এটা এই যে এটা এটা কিন্তু খুব স্পষ্টতই ঔপনিবেশিক কথা, দোষে দুষ্ট, কিন্তু এখনো আমরা বলি অমুক বেঙ্গল, মানে কেন? এটা পারফর্মিং আর্টস অফ বাংলা। আচ্ছা, যেন অ্যাবসলিউটলি, রুমাকে অবশ্যই। আমাকে আচ্ছা, রুমা রুমা বলছে শহুরে যে সকল পারফর্মিং আর্ট দেখছি ইদানিং সেসবের সাথে তো লোকাঙ্গিকের কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে বাংলার সাথে কনফ্লিক্ট হচ্ছে কিনা? না, এই বিষয় নিয়ে বসে ওই যে খুব ভালো হতো। আমি আসলে এটা প্রথমে ভেবেছিলাম অনলাইন ক্লাস, তো যদিও বলেন, আপনারা বলেছেন, কিন্তু আমি ভেবেছিলাম একটা বৈঠক করতে হবে, মানে, এবং সেটা ৩০-৪০ জন, এটা ভেবেছিলাম আমি। এটা পরে আমরা দেখলাম না। করবো কবির ভাই। হ্যাঁ, ওইটা হলে আমি, আমার যেমন আমার খুব আফসোস লাগছে, আমার এই রসদের মধ্যে যে আরো যা যা আছে, আপনাদের এই প্রশ্নের সঙ্গে সম্পর্ক রেখে এই জিনিসটা খুব পরিপূর্ণভাবে আনা সম্ভব, নিয়ে আসা সম্ভব। তারপরে একজন, ধন্যবাদ কামালউদ্দিন কবির স্যার, আপনার কাছ থেকে বাংলার আসল সংস্কৃতির সন্ধান পেলাম, অনেক ধন্যবাদ। অনেক কবির ভাই, আমরা 1 ঘন্টা আমাদের ক্লাস ছিল, আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আসলে আপনার জার্নিটা বিশাল, এটা নিয়ে আরো অনেক কাজ করা যায়। আমরা চেষ্টা করব বটতলা থেকে একটা উদ্যোগ নিয়েই, যেমন অর্ক ভাই একটা ক্লাস নিয়েছিল আমাদের, সেখানেও আমাদের মনে হয়েছে যে এটা একটা বিস্তার দরকার, আরো অনেক শোনা দরকার। আজকে আমাদের কাছে একই জিনিস মনে হচ্ছে যে আরো অনেক বেশি শুনতে পারলে, জানতে পারলে ভালো হতো। এবং আপনার কাছে তো অনেক ডকুমেন্টস গুলো আছে, সেইটা যদি আমরা একটু ভালো করে আরো কাছাকাছি বসে বিষয়গুলো মানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি প্রত্যেকটা ছবি ধরে ধরে, তাহলে আমার মনে হয় যে আমাদের আহ, মানে বাংলাদেশের থিয়েটারের অ্যাক্টিং একটা নতুন স্টাইল হয়তো আমরা ডেভেলপ করতে পারবো আমাদের মতো করে। কারণ আমি আমি আবার একটা জিনিস মনেই করি কবির ভাই, যে যেই কৃত্যটা, কৃত্যমূলক অভিক্রিয়া প্রতিক্রিয়া যেটা ওখানে হচ্ছে, সেই কাজটা আমি যখন করবো এটা একদম ডিফারেন্ট হবে, এটা একদম ওই রকম হবে না আসলে।
কারণ আমি তো শহুরে, এমন শহুরে হয়েছি। হুম। মানে আমি ওইটা খালি করতেই পারবো না। সেই কিন্তু আপনি একটু খেয়াল করেন, আমি একেবারে অন্য একটা উদাহরণ দিই, যে গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল 2013-তে, এখানে অনেক ঘটনা, মানে অন্য অন্য অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি একেবারেই পারফরমেন্স স্টাডিজ এর স্টুডেন্ট হিসেবে যদি লক্ষ্য করি, এখানে যত রকমের আয়োজন হয়েছে, যত রকমের, আমি যদি বলি যে পারফরমেন্স হয়েছে, যত রকমের পারফর্মিং আর্টস উপস্থাপিত হয়েছে, সবকিছুর মধ্যে ওই সেই কৃত্যের নাগরিক অবশ্যই। উন্নয়নই আছে কিন্তু। এবং না, আমরা আমি তো রুটের মঞ্চের বাইরে বিপক্ষে না, আমরা তো এবং রুটের আপনি বাইরে না, সেটা তো নিশ্চয়ই আমরা যে কি মঞ্চের করবো। বিপক্ষটা, মঞ্চে ওইখানে শাহবাগ গোল চত্বরে যখন ইয়ে হয়েছিল, মানে খোলা জায়গায়, তারপরে ধীরে ধীরে 2-3 দিনের মাথায় সেখানে 2টা ট্রাক বসিয়ে একটা মঞ্চ হলো। সেইটা যখন আবার 5-6 দিনের মাথায় সেখান দিয়ে সরিয়ে দেওয়া হলো, তারপরে এই যে জাদুঘরের সামনে এসে বিশাল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রাস্তায় বড় করে মঞ্চ রাস্তায় বৃদ্ধি করে বিভিন্ন জায়গায় ছোট ছোট গোল গোল করে। ডাইমেনশনাল একটা মঞ্চ তৈরি করা হলো, এবং সেখানে কত রকমের কি পারফরমেন্স হচ্ছে। এটার কি কোনো কোনো নির্দেশনা ছিল? এটার কি কোনো, এটা তো হয়ে আসছিল। এই হয়ে এই আসছে। এই হ্যাঁ, এই নাগরিক রিচুয়ালসও তাই। ফুটবল খেলা যখন দেখে সকল মানুষ, এই যে সমস্বরে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে, বা ক্রিকেট খেলায়, তখনও সেই আসলে শক্তিটা কিন্তু ওই কৃত্যের, আমরা সেই কৃত্যের মধ্যে আছি কোনো না কোনো ভাবে। তারপরে কৃত্যের একটা মানে খুব স্বতঃস্ফূর্ত একটা মানে আছে আর কি, মানে কি বলে, স্বতঃস্ফূর্ত একটা ধাক্কা আছে, বেশ, বেশ, ওই বেশ, ধাক্কাটা পেলেই হয়, তাই না? টাকাটা পেয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, শেষ করবেন বোধহয়, তাহলে আমি শেষে খালি একটু আপনাকে, যেহেতু হ্যাঁ, অন্যরা জি। সরাসরি কথা বলতে পারছি না, আপনাকে একটু প্রশ্ন করি। মানে আজকের আমাদের এই উপস্থাপনার মধ্য দিয়ে কি, মানে আমার উদ্দেশ্য ছিল খুব সংক্ষেপে এরকম, যে যেমন নাট্যকলার শিক্ষার্থী হিসেবে ইতরঙ্গ অধ্যয়নটা জরুরি। মানে এই যে যাবতীয় পারফর্মিং আর্টস সম্পর্কে একটা ধারণা, অন্তত নিজস্ব নিজস্ব যাবতীয় যা গীতরঙ্গ আছে সেটার একটা সামান্য ধারণা থাকা উচিত। কি করে, কেন করে, কিভাবে করে, কি কি করে, এইটার একটা ধারণা থাকা উচিত। এটার একটা উদ্দেশ্য ছিল বোঝানো। আরেকটা ছিল নাট্যবিদ্যা, অর্থাৎ আমি যেমন আসলে নাট্যবিদ্যা বলছি কেন, আমাদের এই যে আমার বিভাগের নাম ছিল নাটক ও নাট্যতত্ত্ব। এরপর থেকে যে বিভাগগুলোর নাম হয়েছে, আপনি দেখবেন যে নামগুলো বিভিন্ন রকম, নাট্যকলা, সঙ্গীত, নাট্যকলা, কিন্তু সর্বশেষ হয়েছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ। পারফরমেন্স। হ্যাঁ। এটা কিন্তু সাপোর্ট হয়েছে। পারফরমেন্স স্টাডিজ এর বাংলা ওইভাবে করা যায়নি ওখানে। এই কারণে এই জন্য ইংরেজি নামই রাখতে হয়েছে। যাই হোক, এটা ভিন্ন প্রসঙ্গ। আমি চাচ্ছি যে নাট্যবিদ্যার যথার্থ নাম আমাদের এই বিষয়টা, এই নাট্যবিদ্যার গুরুত্বটা বোঝাতে, আর হচ্ছে এর ভিতর দিয়ে নিজস্ব নন্দনের একটা পরিচয় বা সূত্র ধরিয়ে দেয়া, সেটা কি মোটামুটি সম্ভব করতে হান্ড্রেড পেরেছি? পার্সেন্ট হ্যাঁ, আচ্ছা, মানে আমরা তো যে পরিমাণ কস্টিউম দেখলাম আজকে, যে পরিমাণ সেট দেখলাম, যে পরিমাণ প্রপস দেখলাম, এটা তো আনবিলিভেবল। মানে কিছু কিছু তো আমরা ওই যে একটা তো ছিল না, আপনি যেটা বললেন যে পরে গিয়ে আর আপনি পাননি, ওই যে আহ, অনেকগুলো লম্বা লম্বা, ওইটা কি ভুলে গেলাম, মানে বোরাক এত বোরাক। সুন্দর। হ্যাঁ, 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 এত সুন্দর, মানে এগুলো তো আমরা তৈরি করার মানে খুব কঠিন আমাদের জন্য, চিন্তা ভাবনা করে করাও টাফ। এটা দারুণ ছিল, মানে আমার কাছে মনে হয় যে আমরা একটা খুব মানে কি বলে, একটা খুব সমন্বিত জিনিস দেখতে পেলাম, যে এখানে অ্যাক্টিং আছে, সেট আছে, একটা চমৎকার মুভমেন্ট আছে, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে। এবং মেকআপেরও অনেক ব্যবহার আমরা দেখলাম, চোখগুলো কোথাও অনেক সুন্দর আঁকে, কোথাও কিছুই করে না। মানে এইটাই তো আর কি, মানে বাংলাদেশের এটাই আমি বলতেছি, একেবারেই স্বতঃস্ফূর্ত কাজ। মানে আমার মনে হয় যে সেই জায়গাটা একেবারেই চরমভাবে সুন্দরভাবে আমরা দেখতে পেলাম। অনেক ধন্যবাদ কবির ভাই। অনেক ধন্যবাদ, আমার অনেক মনে হয় যে ধন্যবাদ। এই জার্নিটা যাতে মানে অব্যাহত থাকে, আমরা হয়তো অনেকগুলো জেলা এক এক ঘন্টায় দেখে ফেললাম, যেটা আপনার করতে হয়তো 15-20 বছর সময় লেগেছে আমরা জানি, এবং আপনি এখনো ঘুরছেন। এবং এটির আসলে একটা খুব যেভাবে আপনার কাছে ছবিগুলো আছে, এটার যদি একটা বই আকারে বের হয়, তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের নাটকের প্রত্যেকটি মানুষই উপকৃত হবে। আমাদের নিজস্ব, আমাদের নিজেদের কৃত্যমূলক অভিক্রিয়া, বা আমাদের নিজেদের কাজ, আমরা নিজেরা কিভাবে চিন্তা করি, ভাবনা করি, আমরা নিজেরা কিভাবে অ্যাক্ট করি, সেগুলো আমরা আসলে বুঝতে পারবো, এবং এটি খুব কাজের কাজ হবে। ঠিক আছে কবির ভাই, তাহলে আজকে আমরা শেষ করছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ। অনেক হ্যাঁ। ধন্যবাদ। আহ, দর্শক অনেক ধন্যবাদ, আমাদের সাথে ছিলেন কামাল উদ্দিন কবির। অত্যন্ত চমৎকার একটি আলোচনা হলো
এবং আমরা অনেক কিছু দেখতে পেলাম। বাংলাদেশের খুব সমৃদ্ধ আহ, কৃত্যমূলক অভিক্রিয়া বলেন বা পারফরমেন্স বলেন বা আহ, যাই কিছু বলেন না কেন, যে আমরা আমাদের নিজেদের জায়গাটা নিজেদের আমরা সারা বাংলাদেশে কত রকমের মানে ইচ্ছা, গীত বা আপনি যদি বলেন গহনাভিনয়, কত কিছু হচ্ছে, এই একটা বিশাল ভান্ডার আসলে আমরা কিন্তু দেখতে পেলাম। এই আলোচনার মধ্যে দিয়েই আসলে আমাদের শেষ হলো আজকে বটতলার অনলাইনে আমরা যেটা করছিলাম। কারণ আমরা এখন সামনাসামনি কাজ শুরু করেছি এবং এই ক্লাসগুলোতে আমরা অনেককে সংযুক্ত করতে পেরেছিলাম। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেকে ছিলেন, আশির বিদ্যার্থী ছিলেন, নায়লা যত্নপুর ছিলেন, বাংলাদেশের তারিকা নাম খান ছিলেন, মামুনুর রশিদ ছিলেন, নাসরুদ্দিন ইউসুফ বাচ্চু ছিলেন, শিমুল ইউসুফও একদিন ছিলেন, সারা জাকির ছিলেন। অর্থাৎ আমরা চেষ্টা করেছি এবং বাংলাদেশের এবং ইন্ডিয়ার অসিত বসু ছিলেন এবং অভিনেতাদেরকে আমরা এনেছি অভিনয় কে কীভাবে অভিনয়টা নির্মাণ করছে সেগুলো জানা, এবং পাশাপাশি আমাদের নাটকের সাহিত্য নিয়ে আমরা কথা বলেছি, পরিচালনা নিয়ে কথা বলেছি, আমরা নাট্য সমালোচনা নিয়ে কথা বলেছি, আমরা উচ্চারণ নিয়ে কথা বলেছি, আমরা মুভমেন্ট নিয়ে কথা বলেছি। অর্থাৎ প্রত্যেকটি ক্লাস যেগুলো আছে এগুলো আমাদের ইউটিউবে আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। এবং আমরা বটতলা জানুয়ারি থেকে আহ, সামনাসামনি যেটা আমরা আগে করতাম সেই 6 মাসের কোর্স আবার আমরা শুরু করব। এবং আমরা আস্তে আস্তে চেষ্টা করছি আবার এই করোনার ভেতরে এখন করোনাকে তো আমরা অনেকদিন ভয় পেলাম, এখন আমরা চেষ্টা করছি মানে ভয়কে কীভাবে জয় করা যায় সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। কারণ থিয়েটার হচ্ছে একটা পুরোটাই একটা আসলে প্রক্রিয়ার ব্যাপার। এখন নতুন পৃথিবী, নিউ নর্মাল লাইফ, এই নিউ নর্মাল লাইফে হয়তো আমরা নতুনভাবেই থিয়েটার করব, সেই সন্ধানটাও আমরা করছি। তো সেই জায়গায় আপনাদের সহযোগিতা আমাদের আমরা চাই সব সময়। এবং আমার মনে হয় যে দর্শক আমাদের সাথে সবসময় থাকবেন এবং সেই জায়গা থেকেই আপনারা আমাদের প্রধান শক্তি। কাজেই আপনাদের সবাইকে নিয়ে আমরা একসাথে বহুদূর যাব, এইটি বলেই বটতলার অ্যাক্টর স্টুডিওর অনলাইন ক্লাস আজকের মতো শেষ করছি। এবং এবারের মতো আসলে শেষ করছি, আমরা আর অনলাইন ক্লাস এরপর থেকে আর হবে না। এই রোববার রাত 9টায় আমরা আর হয়তো ক্লাস আবার প্রয়োজন হলে করব। সবাইকে বটতলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, এতদিন যারা আমাদের সাথে ছিলেন শুভেচ্ছা জানাই, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আজকে যিনি আমাদের সাথে ছিলেন কামালউদ্দিন কবির ভাই, তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।